আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে ইনভার্স ম্যাট্রিক্স বা বিপরীত ম্যাট্রিক্স হচ্ছে আমাদের অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। সেটা হতে পারে আমাদের কলেজ পরীক্ষা, সেটা হতে পারে আমাদের বোর্ড পরীক্ষা, আবার সেটা হতে পারে আমাদের এমসিকিউর জন্য। এই জন্য আমি তোমাদেরকে বেশ কয়েকটা হোমওয়ার্ক দিচ্ছি, যেগুলো তোমাদেরকে অবশ্যই বাসায় প্র্যাকটিস করতে হবে। কারণ মনে রাখবে যে তুমি যত বেশি প্র্যাকটিস করবে তুমি তত বেশি দক্ষতা অর্জন করবে, ওই ম্যাথগুলো তোমার করতে তত কম সময় লাগবে। তুমি ধরে নাও তুমি বললে যে আমি তো অঙ্কটা পারি, তার মানে আমার আর করার দরকার নাই। কিন্তু ভাইয়া তুমি অঙ্কটা পারো ঠিক আছে, তুমি যখন হাতে প্র্যাকটিস করবে তখন তোমার কিন্তু ওই অঙ্কটা পরবর্তীতে এক্সামে করতে কিন্তু অনেক কম সময় প্রয়োজন পড়বে। এই জন্য আমি চাই যে তোমরা অবশ্যই এই কয়েকটা হোমওয়ার্ক বাসার মধ্যে করবে। তো প্রথমে আমি তোমাদেরকে বলছি যে 1 নম্বরে একটা তোমাকে আমি ম্যাট্রিক্স দিয়ে দিচ্ছি, তার মানে এটাকে তোমাকে এখন কি করতে হবে বলতো, ইনভার্স করতে হবে। তাই তুমি বলো ভাই আপনি যেখানে কোনো নাম লেখেন না, এ বি সি ডি, পরীক্ষাতে নাও থাকতে পারে, তখন তুমি বলে দিবা যে আমার এ ম্যাট্রিক্স, তুমি এটা নাম দিয়ে দিলে ধরি এটা হচ্ছে একটা এ ম্যাট্রিক্স। তুমি এ ম্যাট্রিক্স ধরে নিলা যে 1 4 - 1 3, তখন তোমাকে এটা কী করতে হবে বলতো, এ ইনভার্স করতে হবে। তো আমি তোমাদেরকে বলবো যে এ ম্যাট্রিক্সটাকে তোমরা অবশ্যই মূল নিয়মে করবে এবং অবশ্যই এখানে শর্টকাটটাও অ্যাপ্লাই করবে, তাহলে তোমার একই সাথে দুটার প্র্যাকটিস হয়ে গেল। এবার চলে যায় 2 নাম্বার। 2 নাম্বার নিয়ে আমি কিছুই বলবো না, যেহেতু এটা 3/3 আকারে একটা ম্যাট্রিক্স, তার মানে এটাতে অবশ্যই একটু সময় নষ্ট হবে। বা যতই সময় নষ্ট হোক না কেন, তোমরা যখন প্র্যাকটিস করবে আশা করি তোমরা খুব দ্রুত এই অঙ্কটা সলভ করে ফেলতে পারবে। তাহলে আমি যাচ্ছি 1 আর 2 অবশ্যই বাসার মধ্যে প্র্যাকটিস করবে। এবার চলে আসি 3 নাম্বার। 3 নাম্বারটা হচ্ছে আমাদের সাধারণত সিকিউর মধ্যে এভাবে প্রশ্ন চলে আসে। তুমি বলো ভাই আপনি তো জাস্ট ইনভার্স শিখাইছেন, কিন্তু ইনভার্সের পরীক্ষা আসলো না। ভাইয়া ইনভার্স পরীক্ষাতে থাকে, কিন্তু একটু অন্যভাবে থাকে। অন্য কিভাবে থাকে চলো একটু দেখে আসি। বলা হয়েছে নিচের এ ম্যাট্রিক্সটির জন্য এমন একটি ম্যাট্রিক্স বি নির্ণয় করো। তার মানে তোমাকে এমন একটা ম্যাট্রিক্স বি নির্ণয় করতে হবে যেন এখানে তারা কিছু একটা বলছে। তো এটা কিন্তু ম্যাট্রিক্সের একটা শর্ত বা ম্যাট্রিক্সের একটা ধর্ম বলা যায়, যে এ বি ইকুয়াল টু বি এ ইকুয়াল টু আই। তার মানে কি এ বি ইকুয়াল টু আই, এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু হোয়াট। এটা মাঝে মধ্যে কিন্তু আবার এমসিকিউ তো চলে আসে, এরকম অনেক এমসিকিউ কিন্তু পরীক্ষাতে আসছে। তো অনেকে তখন চিন্তা করে বাবা বি আবার কি, আমি কিছুই বুঝতেছি না। ভাইয়া মনে রাখবা বি হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্সের সাথে এ ম্যাট্রিক্সে গুণ করলে তুমি একটা আইডেন্টিটি বা একটা অবেদক ম্যাট্রিক্স পাবে। তাহলে বি এমন কোন ধরনের ম্যাট্রিক্স হতে পারে? মনে রাখবে ভাইয়া বি হচ্ছে একটা ইনভার্স ম্যাট্রিক্স। তার মানে যদি তোমায় কখনো এ বি ইকুয়াল টু আই দিয়ে থাকে, তাহলে অবশ্যই বলবা যে বি ম্যাট্রিক্সটা হচ্ছে কি বলতো, এ ম্যাট্রিক্সের ইনভার্স, অথবা এ ম্যাট্রিক্সটা হচ্ছে বি ম্যাট্রিক্সের ইনভার্স। তাহলে আমি পরবর্তী লাইনটা এভাবে বলতে পারি যে এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল টু হচ্ছে কি বলতো আই। তার মানে বি হচ্ছে একটা কি বলতো এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। আবারও কিন্তু পরীক্ষাতে এটা বলতে পারে যে এ ইকুয়াল টু হোয়াট, এ ইকুয়াল টু হোয়াট। তখন তুমি লাইনটা কীভাবে লিখবে দেখো তো, তখন তুমি বিটাকে ঠিক রাখবা, তাহলে এটা হচ্ছে তোমার কি বলতো একটা বি ইনভার্স। তার মানে তুমি এখানে বি ইনভার্সটাকে নিয়ে আসতেছো। বা সাধারণত পরীক্ষাতে এটাই থাকে যে এ বি ইকুয়াল টু আই হলে বি ইকুয়াল টু হোয়াট, তখন তুমি বলবা যে বি ইকুয়াল টু কি বলতো, বি ইকুয়াল টু হচ্ছে এ ইনভার্স। তার মানে মনে রাখবা যে এখানে বি ম্যাট্রিক্সটা অ্যাকচুয়ালি একটা কি বলতো ইনভার্স ম্যাট্রিক্সের কথা বলা হচ্ছে। তার মানে বুঝতেই পারতেছো যে আমাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে আমি এ ম্যাট্রিক্সে যদি আমি এখন এ ইনভার্স বের করি, কি বের করি এ ইনভার্স, তাহলে এই ইনভার্স ইকুয়ালটা আমি তাহলে কি বলতে পারি বলতো, বি বলতে পারি। কারণ আমি কিন্তু একটু আগে এখানে বললাম যে বি ইকুয়াল কি বলতো এ ইনভার্স, তার মানে এ ইনভার্স বের করা মানে বি বের হয়ে গেছে। তাহলে দেখছো যে স্যাররা কি সুন্দর একটা চালাকি ম্যাথ দিয়ে দেয় যেন তুমি ধরতেই না পারো, কারণ তুমি ইনভার্স শিখে আসছো কিন্তু ইনভার্স কথাই লেখা নাই। একই রকম ভাবে ভাইরা তোমাকে আমি এখানে দুটো ম্যাথ দিয়েছি, এটাকে তুমি যদি বলো যে এটা 4 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথ, আর এটাকে তুমি বললে হলো 4 নাম্বার ম্যাথ। তাহলে আশা করি যে এই ধর্ম দিয়ে তোমাকে যদি কখনো কোনো ম্যাট্রিক্সে কথা বলে তাহলে অবশ্যই বুঝে নেবে ভাইয়া যে এটা হচ্ছে একটা কি বলতো যে আমাদের বিপরীত ম্যাট্রিক্সের একটা বৈশিষ্ট্য, সেখান থেকে তারা তোমাকে এরকম টাইপের অঙ্ক পরীক্ষাতে দিতে পারে। তাহলে আশা করি তোমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা শর্টকাট বলো বা রিটেন বলো, এটাতে কখনোই কোনো ধরনের কোনো প্রবলেম হবে না। আমি তোমাদের কিন্তু একটু আগেই ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা আমরা কিন্তু সিঙ্গুলার ম্যাট্রিক্স সম্পর্কে জেনে এসেছি। মনে রাখবা যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সে তোমাদের বলা হয়েছিল যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সে নির্ণায়কের মানটা অলওয়েজ কি হবে, শূন্য হবে। তো অনেক সময় দেখা যায় যে এখান থেকে আমাদের বোর্ড পরীক্ষা বলো বা আমাদের কলেজের পরীক্ষা বলো বা এমসিকিউ বলো, আমাদের কিন্তু এরকম প্রশ্ন চলে আসে। যদি আমাদের কখন এটা সিকিউতে আসে তাহলে অবশ্যই এটা 2 মার্কসের জন্য আসবে। তার মানে 2 মার্কসের জন্য হলো আমাদের কিন্তু অঙ্কটা করতে হবে, বা এমসিকিউর জন্য হলে কিন্তু আমাদেরকে এই টাইপের অঙ্ক কিন্তু শিখতে হবে। তাহলে কি বলা হয়েছে যে তোমাকে একটা ম্যাট্রিক্স দিয়ে বলা হয়েছে যে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে পি ইকুয়াল টু হোয়াট। একদমই নর্মাল একটা জিনিস দেখো ভাইয়ারা, যে যেহেতু বলছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তার মানে তুমি প্রথমে আগে এখান থেকে এটা নির্ণায়কের মানটা বের করে ফেলো। তাই নির্ণায়কের মানটা কীভাবে বের করতে হয়, পি মাইনাস 2 পি মাইনাস 3 ফর্মুলার -6 ইন্টু হচ্ছে 2। ওকে, আমি নির্ণায়কটা বের করে ফেললাম।
কিন্তু কথা হচ্ছে যেহেতু তোমাকে বলে দিছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, তাহলে তুমি যে নির্ণায়কটা বের করলা এই নির্ণায়কটা মানটা বলতে হবে কি বলতো ইকুয়াল টু 0। তার মানে আমি এখানে কিন্তু ইকুয়াল টু 0 লিখে দিলাম। ওকে, এখন আমি এখানে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি। তাহলে পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখান থেকে বলা যায় পি স্কোয়ার মাইনাস 5p প্লাস মাইনাস হবে মাইনাস 6 ইকুয়াল টু 0। এখন তোমরা কিন্তু অনেকে বলো যে এখানে 3 দুগুণে 6, বাট মনে রাখবো ভাইরা যে এখানে কিন্তু অ্যাকচুয়ালি 3 দুগুণে 6 হবে না, কারণ 3 দুগুণে 6 করলে অ্যান্সারটা কিন্তু মিলবে না, মিল টার্মটা। তাহলে আমরা বলবো এখানে 6 একে 6, 6 একে 6। তাহলে আমি এখান থেকে বলতে পারি পি মাইনাস 6 প্লাস 1 পি মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে পি মাইনাস 6 আরেকটা হচ্ছে আমার কি বলতো পি প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে পি ইকুয়াল টু হচ্ছে 6, আরেকটা পি ইকুয়াল টু কত বলতো মাইনাস 1। তার মানে পি এর মানটা যদি 6 হয় অথবা পি এর মান যদি -1 হয়ে থাকে, তাহলে আমাদের এটা একটা কি বলতো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়ে থাকবে। আর এগুলো কিন্তু সাধারণত বেশিরভাগ সময় এমসিকিউতে দিয়ে থাকে, বা 2 মার্কসের জন্য কিন্তু পরীক্ষাতে আসতেই পারে। আর মনে রাখবা যে এমসিকিউতে কিন্তু এটা কিন্তু ঢাকা ভার্সিটিতে আসা একটা অঙ্ক ছিল, তবে ওখানে স্যাররা চালাকি করে প্রথমে দিছিল 2 আর 3। কেন? কারণ অনেকে এটা বলে যে ভাইয়া যেহেতু -5p আর -6 আমার 3 দুগুণে 6 মিলে যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি সেটা না। এই জন্য একটু মনে রাখবা যে মিল টার্মটা একটু ঠান্ডা মাথায় করতে হবে, কারণ মিল টার্মের উপরে কিন্তু তোমার পুরোপুরি অ্যান্সারটা ডিপেন্ড করতেছে। আমাদের নির্ণায়কের যে অঙ্কগুলো আছে সেই নির্ণায়কের অঙ্কগুলোর মধ্যে আমাদের অনেকের অনেক ধরনের প্রবলেম থাকে। অনেকে বলে ভাই এই নির্ণায়কের ম্যাথগুলো আমার মনে থাকে না, বা এইটার সমাধান আমি কিভাবে করব, অথবা অনেকে বলে ভাই আমি নির্ণায়কের অঙ্কগুলো সাধারণত মুখস্থ করে থাকি। এরকম আমার কাছে অনেক ধরনের প্রশ্ন চলে আসে। কিন্তু আমি বলবো ভাইয়ারা যে বোর্ডে আসা যে নির্ণায়কের যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলোর জন্য তুমি যদি সমাধানের জন্য যদি কিছু টেকনিক মনে রাখতে পারো, তাহলে এই টেকনিকগুলোই তোমাকে কিন্তু তোমার কাঙ্ক্ষিত অ্যান্সারের দিকে নিয়ে যাবে। এখন কথা হচ্ছে ভাই আমি এখানে কি কি ধরনের টেকনিক অবলম্বন করতে পারি। এগুলো কিন্তু কোনো শর্টকাট টেকনিক না, এগুলো হচ্ছে আমার যে ম্যাথটা আছে সেই ম্যাথটাকে আমি যেন ধারাবাহিকভাবে সমাধান করে নিয়ে আসতে পারি, তার হচ্ছে কিছু টেকনিক। প্রথম কথা হচ্ছে যে আমি নির্ণায়কের যে আমার যে ভুক্তিগুলো থাকবে সেই ভুক্তিগুলোকে হচ্ছে 1 বানানো। অর্থাৎ তোমার কিন্তু দেখবা যে অনেক সময় তোমার ভুক্তিগুলোতে 1 দেওয়া থাকবে না। তো প্রথম কথা হচ্ছে যদি আমি আগে 1 বানাতে পারি তাহলে আমি 1 বানাবো। আর যদি আমার কখনো প্রশ্নের মধ্যে 1 আগে থেকে দেওয়া থাকে ভুক্তিগুলোর মধ্যে, তখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে যে 1 বানানোর পর আমি 0 বানাবো। অর্থাৎ তোমাকে 0 বানাইতে হবে, সহজ কথা। আর 0 বানানোর জন্য প্রথমে যদি তোমাকে 1 বানিয়ে ফেলতে পারো তাহলে তোমার জন্য কিন্তু আরো বেশি সহজ হয়ে যাবে। কারণ আমরা কিন্তু তখন বলি যে তোমার কলাম থেকে কলাম বিয়োগ করলে জিনিসটা কি হয়ে যাবে, 0 হয়ে যায়। আবার সারি থেকে সারি বিয়োগ করলে জিনিসটা 0 হয়ে যায়। তবে এখানে একটা কথা বলে রাখবো যে এই যে তুমি 0 বানাবা, তুমি কিভাবে 0 বানাবা। 0 বানানোর জন্য অবশ্যই কিছু যোগ বিয়োগ করতে হবে। মনে রাখতে হবে যে 0 বানানো বা 1 বানানো এটা আমরা বানাবো কিভাবে। তোমাকে সারি থেকে সারি বিয়োগ করতে হবে, অথবা কলাম থেকে কলামকে বিয়োগ করতে হবে। আবারও বলতেছি 1 বানানো বা 0 বানানোর উপায়টা কি? উপায়টা হচ্ছে সারি থেকে সারি বিয়োগ করব, অথবা কলাম থেকে কলাম বিয়োগ করব। সেটা আমার r1 r2 হতে পারে, আবার r2 r3 হতে পারে। সেটা আমার c1 c2 হতে পারে, c2 c3 হতে পারে। আর তোমার বইয়ে কিন্তু সবগুলোই 3/3 আকারে নির্ণায়ক দেওয়া আছে। তো আমি চাচ্ছি না যে তুমি 4/4 নির্ণায়ক নিয়ে কখনো তুমি ট্রাই করো, তুমি 3/3 আকারটা নিয়ে তুমি থাকো। ওকে, আমি যদি 0 বানাই ফেলতে পারি কোনোভাবে, তাহলে অবশ্যই আমি সেই 0 বরাবর নির্ণায়কটার বিস্তৃতি করব। আমি যখন তোমাকে নির্ণায়ক বিস্তৃতির মধ্যে বলছিলাম তখন আমি একটা কথা বলছিলাম যে আমরা নির্ণায়কের বিস্তৃতি এমনভাবে করব, বা এমন একটা সারি বা কলাম আমরা চয়েস করে নিব যে বরাবর বিস্তৃতি করলে আমার নির্ণায়কের অ্যান্সারটা খুব দ্রুত পাওয়া যায়। তার মানে আমরা অবশ্যই 0 বরাবর নির্ণায়কটাকে বিস্তৃতি করব। কেন করব সেটা আমরা আবার অঙ্কের মধ্যে আর একটু ক্লিয়ার হয়ে নিব। 0 বরাবর নির্ণায়কটা বিস্তৃতি করার পরে আমরা ছোট বাচ্চাদের মতন ক্যালকুলেশন করব। অর্থাৎ বিষয়টা ঠিক এরকমই যে তুমি যদি 0 বানিয়ে ফেলতে পারো এবং ওই বরাবর বিস্তৃতি করো, এরপর তুমি যদি ক্যালকুলেশন করো সেই ক্যালকুলেশনে একদম ছোট বাচ্চার মতোই মাঝে মধ্যে মিল টার্ম আসতে পারে, মাঝে মধ্যে সূত্র অ্যাপ্লাই করা লাগতে পারে, আবার মাঝে মধ্যে কমন নেওয়া লাগতে পারে। তো এই সবগুলো অ্যাকচুয়ালি আমাদের ছোটবেলা আমরা যে কাজগুলো করে আসছিলাম সেই কাজগুলো এখানে করতে হবে। কিন্তু তার জন্য তোমাকে অবশ্যই প্রথম 3টা ধাপ কিন্তু সম্পূর্ণ করে আসতে হবে। এই 3টা ধাপ তুমি যদি মোটামুটি ভালোভাবে সম্পূর্ণ করে আসতে পারো তাহলে তুমি কিন্তু এই ছোট বাচ্চাদের মতন ক্যালকুলেশনের ধাপটা পেয়ে যাবে, আদারওয়াইজ কিন্তু পাওয়া সম্ভব না। আরেকটা কথা বলে রাখতেছি যে আমাদের এই যে নির্ণায়কের যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু আমরা অনেক সময় আমাদের যে রাইট সাইড দেওয়া থাকবে অর্থাৎ আমাদের ডান পক্ষ দেওয়া থাকবে, সেই ডান পক্ষ থেকে কিন্তু আমরা অনেক সময় হেল্প নিতে পারি যে আমার ডান পক্ষে কি যাচ্ছে সেটার উপর আমরা প্রায়োরিটি দিয়ে আমরা কিন্তু অঙ্কটাকে সেভাবে সমাধান করতে পারি।
তো আমি এখানে বোর্ডের ম্যাথগুলোকে তোমাকে এমনভাবে বুঝিয়ে দেবো যে তুমি বুঝতে পারবে যে এরকম টাইপের ম্যাথগুলো আসলে আমরা কি কি ধাপ অতিক্রম করার পরে আমরা আমাদের রাইট সাইডটা বা আমরা আমাদের নির্ণায়কের মানটা পেতে পারি। তাহলে এখন চলো আমরা চলে আসি যে বোর্ডের বেশ কিছু ম্যাথের মধ্যে যে ম্যাথগুলো সাধারণত বিভিন্ন বোর্ডের মধ্যে বারবার আসছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। আর তোমাদেরকে কিন্তু আমি হোমওয়ার্ক দেবো, সেগুলো তোমাদেরকে করতে হবে। নির্ণায়ক চ্যাপ্টারটির মধ্যে আমি প্রথম অঙ্কে চলে এলাম, যে অঙ্কটি আমাদের বিভিন্ন বোর্ডের মধ্যে অনেকবারই এসেছিল। তাহলে সেই অঙ্কটাকে আমরা একটু সমাধানের পথে চলে আসি। তো আমার লেফট সাইডের মধ্যে তোমরা দেখতে পারতেছো যে আমার একটা নির্ণায়ক দেওয়া আছে এবং রাইট সাইডে আমাকে এই নির্ণায়কের মানটা প্রমাণ করতে হবে। তাহলে আমি লেফট সাইডের মধ্যে আগে সেটাকে লিখে ফেলি 1 1 1 1 1 পি পি স্কোয়ার, আর এখানে পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4। আচ্ছা, এখন আমি তোমাকে যে ধাপগুলো শিখিয়েছিলাম সেই ধাপগুলোর মধ্যে প্রথমে বলা ছিল যে তোমাকে 1 বানাতে হবে। আমি এটাও বলে দিয়েছিলাম যে আগে থেকে তোমাকে যদি 1 দেওয়া থাকে তাহলে তোমাকে আর 1 বানাতে হবে না। এখন আমার প্রশ্নের মধ্যে আমাকে 1 দেওয়া আছে, তার মানে আমার তার 1 বানানোর দরকার নাই। তাহলে আমাকে কি করতে হবে? এখন আমাকে 0 বানাতে হবে। এখন 0 আমি কেন বানাবো? কারণ 0 বানালে আমার নির্ণায়কের অ্যান্সারটা বের করা খুব সহজ হয়ে যাবে। এখন চলো আমরা 0 বানাবো। এই 0 বানাতে হয় কিভাবে সেটা আমি তোমাকে বলে দিয়েছিলাম যে 0 বানাবো হচ্ছে আমরা সারি থেকে সারিকে বিয়োগ করে অথবা কলাম থেকে আমরা কলামকে বিয়োগ করে। তাহলে আমরা এখন সেই কাজটা এখানে করে ফেলি। আমি চাচ্ছি যে এখানে আমি সারি থেকে সারিকে বিয়োগ করতে। তুমি যদি বলো ভাই আমি কলাম থেকে কলামকে বিয়োগ করতে পারবে, বাট মনে রাখবে যে পাশে 1 এর সংখ্যা বেশি থাকবে তুমি সে বরাবরই তুমি বিয়োগটা করবে, এতে তোমার জন্য বেশি ভালো একটা রেজাল্ট আসবে। তাহলে আমি চাচ্ছি সারি থেকে সারি। আমি দেখছি এখানে যে অনেকে সারি থেকে সারি বিয়োগ করতে গিয়ে কলাম থেকে কলাম বিয়োগ করে ফেলে। ভাই মনে রাখবা যে সারি থেকে সারি বিয়োগ করা মানে তুমি উপর থেকে নিচে বিয়োগ করতেছো, অর্থাৎ উপর নিচে বিয়োগ করবা বা নিচ উপরে বিয়োগ করবা। আর কলাম থেকে কলাম বিয়োগ করা মানে বুঝে নিবা যে পাশাপাশি বিয়োগ করতে হবে। তাহলে আমি যখন সারি থেকে সারি বিয়োগ করি তার মানে অ্যাকচুয়ালি আমার উপর নিচে বিয়োগ করা বোঝাচ্ছে। তাহলে এখন আমি যাচ্ছি যে R1 থেকে আমি R2 কে বিয়োগ করব, অর্থাৎ প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে আমি বিয়োগ করতে যাচ্ছি। আর আর মানে হচ্ছে রো। ওকে, বিয়োগ করলাম। তাহলে আমি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করার পরে আমি কিন্তু অবশ্যই একটা বিয়োগফল পাবো। এখন এই যে একটা বিয়োগফল পাবো সেই বিয়োগফলটা কিন্তু অবশ্যই আমাকে একটা স্থান দিতে হবে, কারণ সে কোন স্থানে থাকবে। আমি যাচ্ছি এই বিয়োগফলটা অবশ্যই প্রথম স্থানে থাকুক বা প্রথম সারিতে থাকুক। এখন সমস্যা হচ্ছে R1 আর R1 তো মিলে গেলে একই বুঝাচ্ছে। তাহলে আমরা দুটাকে একটু আলাদা করার জন্য এখানে একটা প্রাইম ইউজ করব। তার মানে R1 থেকে R2 বিয়োগ করার পরে আমার নতুন যে অবস্থানের সৃষ্টি হবে সেটা হচ্ছে কি বলতো R1 প্রাইম। তাই চলো আমরা এখন বিয়োগ করে ফেলি। 1 থেকে 1 গেলে 0 হবে, 1 থেকে p গেলে 1 মাইনাস p হবে, আবার 1 থেকে p স্কোয়ার গেলে 1 মাইনাস p স্কোয়ার হবে। তো আমার প্রথম সারি থেকে দ্বিতীয় সারি বিয়োগ করার পরে রেজাল্ট আমি প্রথম সারিতে বসিয়ে দিয়েছি। এখন আমাকে দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারিকে বিয়োগ করতে হবে। তাহলে আমি দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি বিয়োগ করে বিয়োগফলটা আমি 2 নাম্বার সারিতে আমি বসাতে যাচ্ছি। তাহলে চলো আমরা বিয়োগ করে ফেলি। p মাইনাস p স্কোয়ার মাইনাস p টু দি পাওয়ার 4। এখন কথা হচ্ছে যে তুমি এখানে অলরেডি কতবার বিয়োগ করে ফেলছো? অলরেডি 2 বার বিয়োগ করে ফেলছো। একটা জিনিস মনে রাখবা যে যখন তোমার 3/3 আকারে কোনো নির্ণায়ক দেওয়া থাকবে তুমি সর্বোচ্চ পরিমাণ 2 বার যোগ বিয়োগ করতে পারবে। তার মানে আমি কিন্তু ইচ্ছা করলে আর কোনো বিয়োগ বা যোগ করতে পারবো না। ওকে, তাহলে আমার 3 নাম্বারে গিয়ে আমি কিন্তু আর কোনো ধরনের বিয়োগ করতে পারবো না। তাহলে আমি কি করতে হবে? 3 নাম্বারে আমার যে সারিটা ছিল আমি এটাকে দেখে কপি করে বসিয়ে দিলাম। ওকে, এখন কথা হচ্ছে যেটা আমার লাভটা কি হলো? আমার লাভটা হচ্ছে যে আমি এখানে অলরেডি 2টা 0 পেয়ে গেছি। যেহেতু আমি 2টা 0 পেয়ে গেছি তার মানে আমার অঙ্কটা অনেক সহজ হয়ে গেছে। ভাইয়া কিভাবে সহজ হয়ে গেছে তুমি একটু চিন্তা করো। আমি তোমাকে বলছিলাম যে আমরা এখন এটাকে এমনভাবে বিস্তৃতি করব যে বরাবর 0-র পরিমাণ বেশি থাকবে। তাহলে আমি এখন যাচ্ছি যে এই প্রথম কলামে বরাবর আমি বিস্তৃতি করব। কেন? কারণ প্রথম কলামে আমার 0-র পরিমাণ সবচেয়ে বেশি। ভাইয়া 0 থাকলে সুবিধাটা কি? তুমি একটু চিন্তা করো, 0-র ভেতরে যাই থাক না কেন, এখানে যাই থাক না কেন অ্যান্সার কি আজীবন 0 আসবে না? 0-র সাথে যদি 1 কোটিকে গুণ দাও 0 হয়ে যাবে। তার মানে আমি যখন 0 নিব ভেতরে যাই বসে না কেন অ্যান্সার 0। আমি যখন এখানে -0 নিব, মাইনাস কেন? ভাই বলে দিছিলাম এটা আমি প্লাস মাইনাস প্লাস বা প্লাস মাইনাস প্লাস এভাবে তোমার চলতে থাকে। ওকে, -0 ভেতরে যায়নি না কেন অ্যান্সার 0। ওকে, এই জন্য আমরা বলছিলাম যে আমরা 0 বরাবর বিস্তৃতি করব। ওকে, তাহলে আমার থাকলো এখন শুধুমাত্র 1। ওকে, 1 নেওয়ার সময় তোমায় কি করতে বলছি? 1 নেওয়ার সময় বলছিলাম যে তার সারি কাটবা, তার কলাম কাটবা। কাটার পরে অবশিষ্ট যেটা পড়ে আছে, অবশিষ্ট কে পড়ে আছে? 1 মাইনাস p স্কোয়ার মাইনাস p টু দি পাওয়ার 4 ফর্মুলার মাইনাস p মাইনাস p স্কোয়ার 1 মাইনাস p স্কোয়ার। ওকে, এরপর আমি তোমাকে বলছিলাম যে তুমি বিস্তৃতি করার পরে তোমার যে জিনিসটা আসবে সেটা হচ্ছে ছোট বাচ্চাদের মতন কি করতে হবে? ক্যালকুলেশন করতে হবে। আর এই ছোট বাচ্চাদের মতন ক্যালকুলেশন বলতে আমি বলে দিছিলাম যে তোমাকে কমন নেওয়া লাগতে পারে, তোমাকে মিডল টার্ম করা লাগতে পারে, যে কোনো কাজ করা লাগতে পারে। আমি এখন সেই কাজটা এখানে করব। আমি এখন দেখা পাচ্ছি যে এই জায়গা থেকে আমার p স্কোয়ার কমন যাচ্ছে।
তাহলে আমার কিন্তু 1 লেখার কোনো প্রয়োজন পড়বে না। তাহলে আমি এখানে পি স্কোয়ার কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1 মাইনাস পি, আর এখানে তোমার 1 মাইনাস পি স্কোয়ার। অর্থাৎ আমি কিন্তু এখান থেকে পি স্কোয়ার কমনটা এখানে নিতে পারতাম, কিন্তু গুণের ব্যাপারটা হচ্ছে 2 ইন্টু 3 লেখা যা কথা 3 ইন্টু 2 লেখা একই কথা। ওকে, তাহলে আমি পি স্কোয়ারটাকে সামনে দিলাম, এখানে একটা মাইনাস দিলাম, এখান থেকে আমি একটা পি কমন পাচ্ছি 1 মাইনাস পি আর 1 মাইনাস পি স্কোয়ার। ওকে, তাহলে যাই হোক আমি মোটামুটি এখানে কমনটা নিতে পারলাম। এখন আমি কি করতে পারি, এখন আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমি এটা মুছে দিই। এখন আমি কি করতে পারি, আমি দেখা পাচ্ছি যে আমার এই পাশে আর এই পাশে এই দুই পাশ থেকে কোনো কিছু আরও কমন যায় কি না। তাহলে আমি দেখতে পারতেছি যে আমার এখানে পি স্কোয়ার, এখানে পি, তার মানে আমি ইচ্ছা করলে একটা পি কমন নিতে পারি। আমার এখানে 1 মাইনাস পি, এখানে 1 মাইনাস পি, তার মানে আমি 1 মাইনাস পি কমন নিতে পারি। 1 মাইনাস পি, 1 মাইনাস পি স্কোয়ার, 1 মাইনাস পি স্কোয়ার, তার মানে কমন নিতেই পারি 1 মাইনাস পি স্কোয়ার। এখন আমি দেখতেছি যে এখানে আমার কে পড়ে আছে, অনলি পি পড়ে আছে, তাহলে আমি একটা পি নিলাম। ওকে, কিন্তু এখানে তো কেউ পড়ে নাই, তাহলে একটা 1 পড়ে আছে, 1 নিলাম। এখন আমি কি করব, আমার এখানে বলে দিছে তারা যে জিনিসটা হবে পি স্কোয়ার মাইনাস 1 আর পি মাইনাস 1, কিন্তু ভাই আমার তো হয়েছে 1 মাইনাস পি স্কোয়ার, আবার এখানে 1 মাইনাস পি। তাহলে আমি এখন কি করতে পারি, আমি এখন একটা কাজে করতে পারি, সেটা হচ্ছে আমি জোর করে একটা মাইনাস কমন নিব এখান থেকে, তাহলে জিনিসটা হবে পি মাইনাস 1। আবারও আমি জোর করে এখান থেকে একটা মাইনাস কমন নিতে পারি। ওকে, আর এখানে আমার পি মাইনাস 1টা আগে থেকে আছে। এখন আমার লাভটা কি হলো, আমি মাইনাস আর মাইনাসে প্লাস করে দিতে পারবো। আর আরেকটা লাভ হচ্ছে যে আমি এখানে পি মাইনাস 1, এখানে আমি পি মাইনাস 1 পাইলাম, তার মানে অ্যাকচুয়ালি আমার কাছে পি মাইনাস 1 আছে দুইটা, তার মানে আমি লিখতে পারি পি মাইনাস 1 হোল স্কোয়ার। এটা করার পরে আমি লক্ষ্য করলাম যে আমার রাইট সাইডে পুরোপুরি মিলে গেছে, তাহলে আমি এখন লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে কি বলতো রাইট সাইড। তাহলে আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো যে আমরা যদি আমাদের সেই ধাপগুলোকে ভালো মতো ফলো করতে পারি, তাহলে এরকম কেন এর থেকে আরো কঠিন কঠিন অঙ্ক আমরা সমাধান করে ফেলতে পারবো। আমাদের 3 নম্বর ম্যাথটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাকে লেফট সাইডে কিছু দেওয়া আছে এবং রাইট সাইডে প্রমাণ করতে বলছে। ওকে, আবার আমরা দেখতেছি আমাদের লেফট সাইডের মধ্যে 1 1 1 এরকম কিছু একটা দেওয়া আছে। আগের অঙ্কের সাথে পার্থক্য কি, মানে আগের অঙ্কে এখানে 1 1 ছিল, বাট এখন কিন্তু এই জিনিসটা নেই। বাট আমি তোমাকে বলছিলাম যে তোমার যদি কখনো 1 1 1 যে দিক বরাবর বেশি থাকবে তুমি সেই বরাবর কিন্তু বিয়োগ বা যোগ করবে যেন তুমি 0 পেতে পারো। তাহলে আমি এখন দেখতে পাচ্ছি যে আমি যদি এখন কলাম থেকে কলামকে কখনো বিয়োগ করতে যাই আমার কিন্তু কোনো লাভ নাই। তাহলে আমাকে অবশ্যই এই ম্যাথের মধ্যেও সারি থেকে সারিকে বিয়োগ করতে হবে। বাট আগের অঙ্কগুলোতে তুমি কিন্তু কলাম থেকে কলামকে বিয়োগ করতে পারতে, বাট এখানে কিন্তু একটাই অপশন সারি থেকে সারি বিয়োগ করা। তাই চলো আমরা বিয়োগ করে ফেলি। আমি বললাম যে R1 মাইনাস R2 ইকুয়াল হচ্ছে R1 প্রাইম, R2 মাইনাস R3 ইকুয়াল হচ্ছে তোমার R2 প্রাইম। তাহলে আমি 1 থেকে 1 করলে 0, a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1 থেকে 1 গেলে 0, b মাইনাস সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। আর 3 নাম্বার তোমাকে সারিটাকে অবশ্যই কপি করে বসাতে হবে। এরপর তোমাকে কি বলা হয়েছিল ভাইয়া, এরপর তোমাকে বলা হয়েছিল তুমি প্রথম কলাম বরাবর বিস্তৃতি করবা। কেন, কারণ যে বরাবর 0 বেশি সে বরাবর বিস্তৃতি করতে হবে। ওকে, তাহলে 1 লিখবো, এটা কেটে দেবো, a মাইনাস বি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ফর্মুলা একটা মাইনাস, ওকে। এরপর আমি কি করব, যদি কোনো সূত্র পড়ে সূত্র অ্যাপ্লাই করব, যদি কমন পড়ে কমন নিব। ওকে, আমি দেখা পাচ্ছি যে এখানে আমার বি স্কোয়ার মানে সি স্কোয়ার, এটা তো আমার ছোটোবেলার একটা সূত্র। তাহলে আমি কেন সেই ছোটোবেলার সূত্র এখানে অ্যাপ্লাই করব না, যেহেতু আমি এখানে অ্যাপ্লাই করার একটা সুযোগ পেয়েছি। ওকে, বি মাইনাস সি, এ প্লাস বি, এ মাইনাস বি। ওকে, এরপর আমার কি করা যায়, এরপর আমি দেখতে পারতেছি এখন কোনো কমন যায় কি না। ওকে, আমার এ মাইনাস বি কমন গেছে, এ মাইনাস বি মাইনাস সি কমন গেছে। এরপর বি প্লাস সি আর এখানে এ প্লাস বি, তাহলে এই জিনিসটাকে আমি এখানে দেখো আর কিন্তু কমন যাচ্ছে না, তার মানে যা কমন যাওয়ার আমি কিন্তু সেটা কমন নিয়ে নিছি দুইখান থেকে। ঠিক আছে, এখন আমার এখানে পড়ে কি আছে, বি প্লাস সি, আমি লিখলাম বি প্লাস সি, এ মাইনাস এখানে দিয়ে দাও, এ মাইনাস এখানে দিয়ে দাও। এরপর আমার এখানে পড়ে আছে কি এ প্লাস বি, তার মানে অ্যাকচুয়ালি কিন্তু এ মাইনাস বি, কেন, কারণ মাইনাস যেটাকে গুণ করে দিতে হবে। ওকে, এরপর আমার কি পড়ে আছে, এরপর আমার পড়ে আছে হচ্ছে তোমার এ মাইনাস বি, বি মাইনাস সি, এখানে বি আর বি কাটাকাটি, তাহলে সি মাইনাস এ, এবং দেখা গেল যে এটাই কিন্তু আমার কি বলতো রাইট সাইড। তার মানে আমি যদি আমার সেই ধাপগুলোকে ফলো করতে পারি তাহলে আশা করি এরকম করে তুমি ম্যাক্সিমাম সব অঙ্কের অ্যান্সার পেয়ে যাবে। ম্যাথের মধ্যে জিনিসটা দেখতে অনেক কঠিন মনে হচ্ছে,
কিন্তু ভাইয়া 1 1 1 আছে, এটা দেখে কিন্তু আমাদের খুশি হয়ে যাওয়ার কথা। কেন? কারণ যদি প্রশ্নের মধ্যে কখনো 1 দিয়ে দেওয়া থাকে তাহলে আমরা সেই বরাবর 0 বানানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা এখন সেই কাজটা এখানে করে ফেলি। তাহলে কি করতে হবে একটু দেখি। এখানে করতে হবে হচ্ছে তোমার C1 - C2 ইকুয়াল টু হচ্ছে C1 প্রাইম। আমি কেন এটা ইউজ করছি আশা করি সবাই বুঝে ফেলছো, কারণ এখন আমাকে পাশাপাশি বিয়োগ করতে হবে, আর পাশাপাশি বিয়োগ করা মানে হচ্ছে কলাম থেকে কলামকে বিয়োগ করা। ওকে, এবং আমি C2 থেকে C3 বিয়োগ করে আমি রেজাল্টটা বসাবো হচ্ছে C2 প্রাইমে গিয়ে। তুমি এটাকে কিন্তু ভাই থার্ড ব্র্যাকেট দিয়েও রাখতে পারো, এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে। তাহলে আসো আমরা বিয়োগ করি। a স্কোয়ার মাইনাস ab, a স্কোয়ার মাইনাস ab। আশা করি বুঝতে পেরেছো a স্কোয়ার মাইনাস কেন ab আসলো। এখন কথা হচ্ছে যে আমি কিন্তু প্রথম কলাম থেকে যখন দ্বিতীয় কলামকে বিয়োগ করছি, বিয়োগফল হচ্ছে এটা, কিন্তু আমি জিনিসটাকে কি এভাবে লিখতে পারি কিনা দেখো তো, যে a মাইনাস b, তার মানে a স্কোয়ার মাইনাস ab একই কথা। ওকে, 2a মাইনাস a মাইনাস b। ওকে, তার মানে আমি লিখতে পারি যে 2a মাইনাস a মাইনাস b। তাহলে জিনিসটা কিন্তু দেখো 2a থেকে a গেলে কিন্তু a থাকে, তার মানে অ্যাকচুয়ালি এটা লেখা যা কথা, তুমি যদি এখানে বিয়োগ করে রেজাল্টটা একবারে লেখো তাহলে কিন্তু আরো ভালো। কেন? কারণ তোমাকে এই জিনিসটা সেকেন্ড টাইম লিখতে হবে না, তোমার টাইমটা বেঁচে গেল। 1 থেকে 1 গেলে হবে 0। ওকে, এবার ab মাইনাস বি স্কোয়ার, ab মাইনাস বি স্কোয়ার, তার মানে b কমন নিলে হবে a মাইনাস b। তাহলে আমরা সেই জিনিসটাকে এখানে একবারে লিখে দিতে পারি b a মাইনাস b। ওকে, এবার বলবা a প্লাস b মাইনাস হচ্ছে 2b, তার মানে অ্যাকচুয়ালি a মাইনাস b থাকতেছে, তাই না? যোগ বিয়োগ করো b a মাইনাস b, তাহলে আমি লিখলাম a মাইনাস b। এবার 1 থেকে 1 গেলে হবে 0, 0 বসালাম। এখন তো আমি ভাই 3 নাম্বার কলামে তো আবার বিয়োগ করতে পারবো না, কারণ সর্বোচ্চ 2 বার বিয়োগ করা যাবে। তাহলে আসো আমরা এখন এখানে কপি করে বসিয়ে দেই, এই যে কপি করলাম। ওকে, তাহলে এই জিনিসটা আমি রাফ করলাম, তার মানে এই রাফটাকে আমাকে অবশ্যই অবশ্যই মুছে দিতে হবে। ওকে, এখন আমি কি করতে পারি? এখন তো আমি একটাই কাজ করতে পারি, সেটা কি? সেটা হচ্ছে যে আমি এখন 0 বরাবর বিস্তৃতি করব। তাহলে আমি যদি এখন 0 বরাবর বিস্তৃতি করি তাহলে আমার রেজাল্টটা কি আসতেছে সেটা তোমরা নিজেরাই এখন দেখতে পারবা। তাহলে আমি এখন এখানে কোনো কমন টমন কিচ্ছু নিব না, আমি যাচ্ছি এখানে 0 বরাবর বিস্তৃতি করতে। তাহলে আমি যখন 0 বরাবর বিস্তৃতি করব তখন অ্যাকচুয়ালি আমার 0 0 বাদ আমার থাকবে শুধুমাত্র কে বলতো 1। আর আমি যখন 1 এর কাছে যাব তখন আমি 1 এর কলাম কাটবো, আমি 1 এর সারি কাটবো। সারি কাটার পর আমি লিখলাম যে 1, এখানে তোমার থাকতেছে হচ্ছে a মাইনাস b ইন্টু হচ্ছে a মাইনাস b, এটা গুণ, ফর্মুলা একটা মাইনাস দিয়ে দাও, এটা গুণ b a মাইনাস b a মাইনাস b। তাহলে আশা করি যে এই লাইনটা আমি কিভাবে পেয়েছি তোমরা বুঝতে পেরেছো, যে আমি এখানে সারি কলাম কেটে দিয়ে আমি বাকিটা এখানে সুন্দর করে লিখে ফেললাম। ওকে, এরপর তো 1 এর কোনো মূল্য নাই, সেটা তোমরা জানোই। তাহলে এখন আমি দেখবো যে কোনো কমন যায় কিনা। a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি, তার মানে অ্যাকচুয়ালি তোমার এখানে a মাইনাস বি কমন যাচ্ছে। তো তুমি ইচ্ছা করলে এটা এখানে এবার সেপারেট করে দিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করবে। 1টাকে আমি বাদ দিয়ে দিলাম। ওকে, তাহলে আমি বললাম a মাইনাস বি আর a মাইনাস বি, এই দুটাই হচ্ছে আমার এখান থেকে কমন যাচ্ছে। তাহলে আমার এখন পড়ে আছে কে? আমার এখানে পড়ে আছে হচ্ছে a, আর আমার এখানে পড়ে আছে হচ্ছে b, তাহলে হচ্ছে a মাইনাস b। তার মানে অ্যাকচুয়ালি আমার a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি হচ্ছে 3টা আছে। তাহলে আমি লিখতে পারি a মাইনাস বি হোল কিউব। অ্যাকচুয়ালি a মাইনাস বি হোল কিউব মানে তোমার কি বলতো রাইট সাইড। তার মানে দেখো যে অঙ্কটা দেখতে কঠিন হতে পারে, কিন্তু আমরা যে জিনিসগুলো জেনে এলাম সেই জিনিসগুলো দিয়ে আমরা কিন্তু এই অঙ্কটা অনেক সহজে সমাধান করে ফেলতে পারি। আমরা আমাদের পরবর্তী ম্যাথে চলে এলাম। তো পরবর্তী ম্যাথটা দেখার পরে হয়তোবা তোমরা অনেকে হতাশ হয়ে যেতে পারো। কেন হতাশ হচ্ছ? কারণ ভাইয়া এখানে তো আপনি 1 বলে কোনো কিছু দেন নাই। আমি আগেই বলেছিলাম যে সবসময় প্রশ্নের মধ্যে কিন্তু 1 দেওয়া থাকবে না। তো যখন 1 দেওয়া থাকবে না তখন আমরা যদি কোনো একটা উপায়ে 1 বানিয়ে নিয়ে আসতে পারি, তখন কিন্তু আমরা ওই 1 বরাবর যদি আমরা বিয়োগ করি বা তোমার সারি বরাবর বিয়োগ করি বা কলাম বরাবর বিয়োগ করি তাহলে আমরা কিন্তু একটা 0 পাবো। তাহলে আমার প্রথম টার্গেটটা হচ্ছে যে এই অঙ্ক থেকে যদি কোনোভাবে একটা 1 বের করে নিয়ে আসা যায় বা একটা 1 নিয়ে আসা যায়, তাহলে আমি কিন্তু অবশ্যই এটাকে আবার আগের অঙ্কের মতো সলভ করতে পারবো। আবার আমি দেখতেছি যে রাইট সাইডের মধ্যে তারা আমাকে কিন্তু একটা এক্স ওয়াই জেড 3টা কিন্তু গুণ আকারে দিচ্ছে। কারণ আমি বলছিলাম যে আমাকে কিন্তু অনেক সময় কি করতে হবে বলতো, রাইট সাইডের দিকেও তাকাতে হবে। তাহলে আমি প্রথমে এখানে একটা কাজ করি। কি কাজ করি? আমি এখানে বিয়োগ করব না, আমি এখানে অঙ্কটা পেয়ে কলাম থেকে কলাম বা সারি থেকে সারি আমি বিয়োগ করতে যাব না। যেহেতু আমাকে প্রথমে তারা এক্স ওয়াই জেড এরকম কিছু একটা দিয়ে দিছে, তাহলে আমার প্রথম টার্গেটটা হচ্ছে যে এই অঙ্ক থেকে আমি একটা কিছু কমন নিব, অর্থাৎ নির্ণায়ক থেকে আমি কিছু একটা কমন নিতে চাচ্ছি। তাহলে আমি চাচ্ছি যে প্রথমে এই নির্ণায়কটা থেকে আমি এক্স কমন নিব।
এখন এক্স কমন নেওয়া মানে কি বোঝায়? তোমাকে আমি এর আগে বলছিলাম যে নির্ণায়কের সামনে যদি কখনো একটা গুণ আকারে কোনো সংখ্যা থাকে তাহলে সেই সংখ্যা দিয়ে কিন্তু অবশ্যই যে কোনো একটা সারি বা যে কোনো একটা কলামকে গুণ করতে হয়। তার মানে কমন নেওয়ার ক্ষেত্রে একই রকম, যে তুমি যে কোনো একটা কলাম বা যে কোনো একটা সারি থেকে তুমি শুধুমাত্র কমন নিতে পারো। তাহলে আমি বলতে পারি এখানে যে আমার প্রথম কলামে জাস্ট প্রথম কলাম, অনলি প্রথম কলাম, এই প্রথম কলামের মধ্যে এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব আছে। তাহলে আমি শুধুমাত্র প্রথম কলাম থেকে এক্স কমন নিব। তার মানে এক্স নেওয়ার পরে বললাম 1x এক্স স্কোয়ার। কমন নেওয়ার ব্যাপারটা কিন্তু ঠিক এরকম, হয় কলাম বরাবর নাহলে সারি বরাবর, সবগুলা থেকে কমন নেওয়া যাবে না কিন্তু। এরপরে দ্বিতীয় কলামে যখন আমি আসলাম তখন দেখতেছি ওয়াই, ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব। তার মানে আমি বলতে পারি যে আমি দ্বিতীয় কলাম থেকে শুধুমাত্র আমি ওয়াই কমন নিব। তাই দ্বিতীয় কলাম থেকে শুধু ওয়াই কমন নেওয়া মানে বোঝায় 1y ওয়াই স্কোয়ার। এবার আমি দেখালাম 3 নাম্বার কলামের দিকে। 3 নাম্বার কলামে আমি দেখতে পারতেছি যে জেড, জেড স্কোয়ার, জেড কিউব। তাহলে আমি এখান থেকে শুধুমাত্র জেড কমন নিব। তার মানে আমার থাকলো 1z জেড স্কোয়ার। এখন এইভাবে আসার পরে হয়তো বা তোমরা খুশি হয়ে গেছো, কেন? কারণ আমি কিন্তু অ্যাকচুয়ালি 1 নিয়ে আসতে পারছি। এখন যেহেতু আমি 1 নিয়ে আসতে পারছি তার মানে এখন কিন্তু আমি অবশ্যই 0 বানাতে পারবো। এখন যেদিকে 1 এর সংখ্যা বেশি সেই বরাবরই কিন্তু আমি কি বলতো 0 বানানোর চেষ্টা করব। তাহলে চলো আমরা এখন 0 বানানোর চেষ্টা করি। 0 বানাতে হয় কিভাবে? যে C1 থেকে C2 বিয়োগ করব, আবার C2 থেকে C3 বিয়োগ করব। সে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাদের আমি আগে বুঝিয়ে দিয়েছি। পাশাপাশি বিয়োগ করা মানে অ্যাকচুয়ালি কলাম থেকে কলাম বিয়োগ করা, আর নতুন একটা অবস্থান ক্রিয়েট করতেছে, এই জন্য তার নাম কি দিছো বলতো? C1 প্রাইম। ওকে, তাহলে 1 থেকে 1 গেলে হবে 0, x মাইনাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। 1 মাইনাস 1 মানে 0, ওয়াই মাইনাস জেড, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, 1z জেড স্কোয়ার। তো আশা করি এর পরবর্তীতে তোমরা কি করবে, কি করবা সেটা তোমরা নিজেরাই বুঝতে পারতেছো। সেটা কিন্তু আমি আর এখানে বেশি এক্সপ্লেন করতে যাচ্ছি না। এক্স ওয়াই জেড এবার বিস্তৃত করব, 1 নিব, কলাম সারি কাটবো, এক্স মাইনাস ওয়াই, ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, ফর্মুলা একটা মাইনাস, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই মাইনাস জেড। তো এখন ছোট বাচ্চাদের মতন তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো তাহলে মনে রাখবা আমি এখানে ক্যালকুলেশন করতেছি না, কিন্তু এখান থেকে এটা আসতে বাধ্য। আমরা ভাই এটা কেমনে আসবে, কারণ যেহেতু তোমাকে রাইট সাইডে এটাই লিখছে তার মানে এই জিনিসটাকে ক্যালকুলেশন করলে এটা আসতে বাধ্য। এবং এটাই হচ্ছে আমার কি বলতো রাইট সাইড, এবং এটাই হচ্ছে আমার লেফট সাইড ইকুয়াল টু কি বলতো রাইট সাইড। আমরা আমাদের পরবর্তী ম্যাথের মধ্যে চলে এলাম। তো পরবর্তী ম্যাথে তোমরা দেখতে পাচ্ছ যে লেফট সাইডে কিছু একটা দেওয়া আছে আর রাইট সাইডে তোমাদেরকে সেটা মান বের করতে বলছে। তো রাইট সাইডে তোমাকে কিন্তু বলা আছে 4a স্কোয়ার বি স্কোয়ার কি বলতো সি স্কোয়ার। তা আমরা প্রথমে যে নির্ণয়টা দেখতে পারতেছি এখানে কিন্তু কোনো 1 নেই, তার মানে আগের অঙ্কটার সাথে কিন্তু পুরোপুরিটা মিল পাচ্ছে একটু হইলো। তাহলে যেহেতু 1 নাই তাহলে আমাকে প্রথমে 1 বানিয়ে নিতে হবে। আবার আরেকটা কথা হচ্ছে আমাকে যদি a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রমাণ করতে বলছে তার মানে যেভাবে হোক না কেন আমাকে এই টার্মটা নিয়ে আসতে হবে। তাহলে আমি প্রথমে একটা কাজ করি, সেই কাজটা হচ্ছে যে আমি প্রথমে এখান থেকে কিছু কমন গেলে সে কমনটা আমি নিয়ে নিতে যাচ্ছি। তাহলে আমি প্রথমে যাচ্ছি এখান থেকে এ কমন নিতে। আর আমি কমন নেওয়া মানে কি বুঝেছিলাম বলতো, যে শুধুমাত্র কলাম অথবা শুধুমাত্র সারি থেকে তোমাকে কমন নিতে হবে। তাহলে আমি প্রথমে এ কমন নিব এবং আমি যাচ্ছি যে প্রথম কলাম থেকে জাস্ট এ কমন নিব। তাহলে প্রথম কলাম থেকে যদি আমি এ কমন নিই তাহলে আমার থাকতে হচ্ছে মাইনাস এ, এখানে বি আর এখানে কি বলতো সি। আচ্ছা, এরপরে আমি দ্বিতীয় কলাম থেকে আরও একটা কিছু কমন নিতে চাচ্ছি। তাই দ্বিতীয় কলাম থেকে আমি চাচ্ছি বি কমন নিতে। তাহলে বি যদি কমন নিই তাহলে আমার থাকতে হচ্ছে এ মাইনাস বি আর এটা কি বলতো সি। একই রকমভাবে আমি 3 নাম্বার কলাম থেকে আমি সি কমন নিতে যাচ্ছি। তাহলে সি কমন নিলে আমার থাকতেছে কি দেখো তো, এ থাকে, বি থাকে, মাইনাস সি থাকে। তার মানে আমি কিন্তু অ্যাকচুয়ালি এ বি সি কমন নেওয়ার পরে আমার এই বাকি নির্ণয়টা এখানে পড়ে থাকতেছে। এখন একই রকমভাবে আমি চাচ্ছি যে যেহেতু আমাকে প্রমাণে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বলা আছে তার মানে আমার এখানে জাস্ট এ বি সি আসছে। তার মানে যদি আরও একটা যদি আমার এ বি সি চলে আসে তাহলে কিন্তু আমার আসলে স্কোয়ার এই টার্মটা চলে আসতে পারে। তাহলে আমি এখন এখানে আরেকটা কাজ করতে যাচ্ছি যে আরও কমন যায় কিনা। দেখা যাচ্ছে যে কমন নেওয়ার পরেও আবারও আমার সারি বরাবর কমন যাচ্ছে। এবার যাচ্ছে সারি বরাবর, তুমি লক্ষ্য করো এখানে মাইনাস এ, এখানে এ, এখানে এ। তার মানে আমি কিন্তু সারি বরাবর আবারও একটা কিন্তু কি বলতো এ কমন নিতে পারি। তার মানে এ বি সি আমার আগে থেকে আছে। এখন আমি নতুন করে কিন্তু আরও একটা এ কমন নিতে পারি। তার মানে আমি এই প্রথম সারি বরাবর আরেকটা এ কমন নিচ্ছি, মাইনাস 1 1 1। এখন আমি দ্বিতীয় সারি থেকে কিন্তু বি কমন নিতে পারি। তাহলে আমার থাকে 1 মাইনাস 1 1। 3 নাম্বার সারি থেকে আমার কিন্তু সি কমন যাচ্ছে, তাহলে আমি বলতে পারি সি কমন নিব। তাহলে 1 1 মাইনাস 1। এখন দেখা যাচ্ছে যে আমার কিন্তু অ্যাকচুয়ালি এখানে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এরকম একটা চলে আসছে।
এবং এই পুরো একটা নির্ণায়কের মধ্যে শুধুমাত্র 1 আর -1 দিয়ে সবকিছু করা আছে। তাহলে কথা হচ্ছে যে আমার প্রমাণটা প্রায় হয়ে গেছে, কিন্তু সামনে একটা 4 লাগবে। তাহলে কথা হচ্ছে এই 4টা আমি কোথা থেকে পাবো? এই 4টা পাবো হচ্ছে আমি এইটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমি অ্যাকচুয়ালি একটা 4 পাবো, আর বাকিটা কিন্তু আমার এখানে করা আছে। ওকে, তাহলে আমি এখন বলতে পারি a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এটাই বললাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই বিশাল বড় নির্ণায়কটাকে তুমি একবারে সমাধান করতে পারো, অথবা তুমি কিন্তু এখানে আরেকটা কাজ করতে পারো। কি কাজ করতে পারো? সারি থেকে সারি বিয়োগ করবা বা কলাম থেকে কলামকে বিয়োগ করবা। তাহলে আমি এখন এই কাজটাই করতে যাচ্ছি। আমি যাচ্ছি যে তোমার এই কলাম থেকে এই কলামকে বিয়োগ করতে, বা যখনই তুমি বিয়োগ করবা তখন -1 আর -1 হয়ে যাবে, মানে কি বলতো -2 চলে আসবে। তাহলে আলটিমেটলি কোনো লাভ নেই। তাহলে আমাকে কি করতে হবে? এখানে আমাকে করতে হবে c1 প্লাস হলো c2, কারণ আমি কিন্তু বলছি সবসময় বিয়োগ করা না, মাঝে মধ্যে যোগও করা লাগতে পারে। c1 প্রাইম। ওকে, আরেকটা হচ্ছে আমার c2, এখানে আমরা কি বলবো? c2 প্লাস c3 ইকুয়াল হচ্ছে আমার কি বলতো? c2 প্রাইম। ওকে, তাহলে আমি এখন বললাম যে আমার কি পড়ে আছে? -1 আর 1 যোগ করতে হবে, তাহলে আমি কি পাবো? 0 পাবো। 1 আর -1 যোগ করলে আমি 0 পাবো। 1 আর 1 যোগ করলে 2 পাবো। একই রকমভাবে 1 আর 1 যোগ করলে 2 পাবো, -1 আর 1 যোগ করলে 0 পাবো, এখানে কি পাবো? 0 পাবো। তাহলে 3 নম্বর কলামটা কি করতে হবে? কপি করে বসাই দিতে হবে। আসো আমরা এখানে কপি করে বসাই দিই। ওকে, এখন তোমরা কি করবা? ভাই যে বরাবর আমার 0 সংখ্যা বেশি, আমাকে সে বরাবর কি করতে হবে? বিস্তৃতি করতে হবে। তাহলে তুমি এখন এই কাজটা করে ফেলো। a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, তুমি এখানে 2 নিয়ে নিলা। 2 নেওয়ার পরে কলাম আর সারি কেটে দিলা। তাহলে তুমি এখানে একবারে করে ফেলো 2 একে 2 মাইনাস হলো 0, তার মানে 2 মাইনাস 0। তাহলে অ্যাকচুয়ালি তুমি কিন্তু এখান থেকে এখন অ্যাকচুয়ালি কত পাচ্ছ? 4 পাচ্ছ। তার মানে 4a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার, এটাই হচ্ছে আমার কি বলতো? রাইট সাইড। তার মানে বোঝাই যাচ্ছে যে আমাদের এরকম যে কঠিন টাইপের ম্যাথগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা একদম নিমিষেই সমাধান করে ফেলতে পারি। তাহলে আমরা প্রথমে নিয়েছিলাম এখানে এবিসি কমন, দেন আমরা আবারও এবিসি কমন নিচ্ছি। এরপরে আমরা যে 1 1 1 পেয়ে গেছি, এখানে কিন্তু আমরা বিয়োগ করি না, আমরা যোগ করছি। কেন? কারণ বিয়োগ করলে অ্যাকচুয়ালি এখানে -2 চলে আসছিল, কারণ 0 আসতেছিল না। এই জন্য আমি এখানে কি করছি বলতো? যোগ করছি। তাহলে কখন বিয়োগ করতে হবে এবং কখন যোগ করতে হবে তা অঙ্কটার দিকে তাকালে তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবে। নির্ণায়কের আরো কঠিন একটা ম্যাথ নিয়ে আমি চলে এলাম। তোমরা বোর্ডে দেখতেই পারতেছো যে ম্যাথটা দেখতে বহুত কঠিন মনে হচ্ছে, কিন্তু আসলে ম্যাথটা একদমই সহজ যদি তুমি খুব সুন্দরভাবে বুঝতে পারো। তুমি লক্ষ্য করো যে তোমার লেফট সাইডে কি কি দেওয়া আছে, দরকার নেই। তোমার রাইট সাইডের মধ্যে বলা আছে 1 x1 x2 x3, অর্থাৎ এখানে আমার 4টা পদ দেওয়া আছে বা টার্ম দেওয়া আছে, সেই সবগুলো কি বলতো? যোগফল। এবার আমি তাকাচ্ছি হচ্ছে যে আমার নির্ণায়কটা যে আছে সেই নির্ণায়কের মধ্যে কোন কোন পদগুলো আছে। নির্ণায়কের মধ্যে আমি দেখা পাচ্ছি 1 আছে, এখানেও 1 আছে, এখানে x1 আছে, এখানেও x1, এখানে x2 x3, এখানেও x2 x3। তার মানে কথাটা হচ্ছে যে আমার ভেতরে যে পদগুলো আছে সেই পদগুলো আমার কিন্তু কি বলতো? রাইট সাইডে যোগ আকারে দেওয়া আছে। যদি তুমি এতটুকু বুঝে যেতে পারো তাহলে অবশ্যই তোমরা এখন আমার সাথে এটাকে সম্মতি প্রকাশ করবে যে c1 প্লাস c2 প্লাস c3, অর্থাৎ আমি যদি এখানে 3টা কলামকে যোগ করে দেই, c1 c2 c3 3টা কলামকে যদি আমি এখানে যোগ করে দিই, তাহলে আমি কি পাচ্ছি? ভাই 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3, অর্থাৎ আমি কিন্তু এই টার্মটাই পেয়ে যাচ্ছি। আবারও আমি যদি এইটা 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 তিনটায় যদি যোগ করে দিই কলাম বরাবর, তাও কিন্তু আমি কি বলতো? এই টার্মটা পাচ্ছি। তাহলে ভাইয়া আমি যোগ করে ঠিক আছে আমি ওই টার্মটা পাচ্ছি বা আমার ওই রাইট সাইডে পাচ্ছি, কিন্তু এটা আমি কয় নাম্বার কলামে বসাবো পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে। 1 2 3 তোমার যা ইচ্ছা তাই। তাহলে আমি চাচ্ছি এখানে আমি c1 এ বসাইতে, আমি c1 এ বসিয়ে দিলাম। তাহলে আমি বলবো এখন 1 প্লাস x1 প্লাস x2 প্লাস হচ্ছে x3। একই রকমভাবে x1 1 প্লাস x2 আর x3 যদি তুমি যোগ করে দাও তাকে তুমি একটু সাজায় লিখবা। তাহলে সাজায় লিখলে কি পাবা? 1 প্লাস x1 প্লাস x2 প্লাস x3। একই রকমভাবে এই তিনটাকে তুমি যদি যোগ আকারে লিখো আর একটু সাজায় লিখবা, তাহলে তুমি কিন্তু ওই একই ধরনের একটা টার্ম পেয়ে যাচ্ছ। এখন কথা হচ্ছে ভাইয়া আপনি তো শুধুমাত্র এখানে c1 প্রাইম মানে শুধুমাত্র একটা কলামের আপনি অবস্থান পরিবর্তন করতেছেন বা একটা নতুন একটা কলাম তৈরি করলেন, কিন্তু ভাইয়া c2 আর c3 ক্ষেত্রে আমি কি করব? c2 আর c3 ক্ষেত্রে তোমাকে কিচ্ছু করা দরকার নাই, তুমি c2 আর c3টা জাস্ট কপি করে বসায় দিবা। দেখো আমি পুরোপুরি কপি করে বসায় দিচ্ছি। ওকে, এখন ভাইয়া কি করতে পারেন আপনি? জিনিসটা তো অনেক কঠিন হয়ে গেল। জিনিসটা কঠিন হয়েছে কিন্তু একদমই সহজ হয়েছে। কিভাবে আবার সহজ হয়ে গেল? তুমি একটু চিন্তা করো, আমার যে প্রথম কলামটা আছে, প্রথম কলামে যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো কি সবগুলো কি মিলে গেছে না? তাহলে আমি কি এই জিনিসটা কমন নিতে পারি কিনা বলো তো? অবশ্যই পারি।
ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি আমি যদি কমন নিয়ে নেই তাহলে আমার থাকবে ওয়ান ওয়ান ওয়ান, আর এখানে আমার থাকবে এক্স টু, ওয়ান প্লাস এক্স টু, এক্স টু, এক্স থ্রি, ওয়ান প্লাস এক্স থ্রি। তার মানে দেখো আমি যদি কমন নিয়ে নিই তাহলে অ্যাকচুয়ালি আমি কিন্তু ওয়ান 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 পেয়ে গেছি। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে যে তোমার একটু খুশি হওয়া উচিত। কেন? কারণটা হচ্ছে যে তুমি ওয়ান 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 পেয়ে গেছো। ঠিক আছে ভাই, আমি ওয়ান 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 তো পেয়ে গেলাম, এখন আমি কি করতে পারি? এখন তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে যে ওয়ান 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 বরাবর তুমি এখন জিরো নিয়ে আসবা। এখন জিরো আনার জন্য কি করতে হবে? জিরো আনার জন্য অবশ্যই তোমাকে বিয়োগ করতে হবে। তাহলে তুমি যদি এখন এই বরাবর বিয়োগ করো উপর নিচে, তাহলে তুমি সারি থেকে সারিকে বিয়োগ করবা। তার মানে আর ওয়ান থেকে আর টুকে বিয়োগ করে আর ওয়ান প্রাইমে বসাবা, আবারও আর টু থেকে আর থ্রিকে বিয়োগ করে তুমি আর টু প্রাইমে বসাবা। ওকে, তাহলে আমরা এখন সেই কাজটাই করি। ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস হচ্ছে এক্স থ্রি, এবং আমি এখানে এইটার বিয়োগটা বসাবো। তাহলে আমার ওয়ান থেকে ওয়ান গেলে হবে জিরো, ওয়ান থেকে ওয়ান গেলে হবে জিরো, এক্স একটু ভালো মতো বুঝে নাও, এক্স টু থেকে এটাকে বিয়োগ করবা। তাহলে এক্স টু থেকে যখন এটাকে বিয়োগ করবা তোমার দাঁড়াচ্ছে এক্স টু মাইনাস ওয়ান মাইনাস এক্স টু কাটাকাটি থাকতেছে শুধুমাত্র কিন্তু কি বলতো মাইনাস ওয়ান। একই রকমভাবে এক্স থ্রি থেকে তুমি যখন এক্স থ্রিকে বিয়োগ করবা তুমি কিন্তু পাবা হলো জিরো। আবার ওয়ান থেকে ওয়ান গেলে জিরো, ওয়ান প্লাস এক্স টু থেকে এক্স টুকে বিয়োগ করলে জাস্ট ওয়ান, এবং এক্স থ্রি থেকে যখন তুমি ওয়ান প্লাস এক্স থ্রিকে বিয়োগ করবে তখন কিন্তু আছে কি বলতো মাইনাস ওয়ান। এবং আমার যে 3 নাম্বার সারি আছে এই 3 নাম্বার সারিকে আমাকে পুরোপুরি দেখে দেখে বসিয়ে দিতে হবে। ওয়ান এক্স টু ওয়ান প্লাস এক্স থ্রি। তাহলে আশা করি যে তোমরা এতটুকু জিনিস বুঝতে পেরেছো যে আমি এখানে অ্যাকচুয়ালি কি করেছি। ওকে, ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি, ভাই এটাই তো আমার আসলে রাইট সাইড। তাহলে ভাই এই জিনিসটা থেকে কি আসবে? এই জিনিসটাতে একটা ওয়ান আসবে। কেন? কারণ ওয়ান যদি গুণ করা হয় তাহলে তুমি ঘুরে ফিরে ওই জিনিসটা পাচ্ছ। কিন্তু স্যার দেখে দেখুন আমাকে আবার ওয়ানটা দেখাই দিতে হবে যে কেমনে ওয়ান আসে। চলো একটু দেখাই দিই। এবার আমরা এখন বিস্তৃতি করব। জিরো জিরো লিখবো না, ওয়ান লিখবো। ওয়ান লিখলে কলাম সারি কাটা। তাহলে আমার থাকতে হচ্ছে কি বলো তো এখানে ওয়ান মাইনাস জিরো। ওয়াও, আমার অ্যান্সার চলে এসেছে, ইকুয়াল হচ্ছে রাইট সাইড। তাহলে বন্ধুরা দেখো যে আমাদের অঙ্কটা কতটা কঠিন ছিল, কিন্তু সেই কঠিন অঙ্কটাকে আমরা কত সহজে সমাধান করে ফেলতে পারলাম। আমরা আমাদের নির্ণায়কের পরবর্তী ম্যাথের মধ্যে চলে এলাম। তো পরবর্তী ম্যাথটা কিন্তু ঠিক আগের ম্যাথের মতো দেখতে মনে হচ্ছে, কিন্তু আগের ম্যাথের মধ্যে আমার স্কোয়ার ছিল, বাট এখানে কিন্তু কোনো স্কোয়ার নেই। তো সমস্যা কি? আমরা আগের মতো করে করার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে যে ভাইয়া এখান থেকে কি আমি কোনো কিছু কমন নিতে পারবো কিনা। আমি যদি এখন কলাম বরাবর তাকাই কোনো কমন নেওয়া যাচ্ছে না, আমি সারে বরাবর তাকালেও কোনো কমন নেওয়া যাচ্ছে না। তাহলে এখন আমি কি করতে পারি? এখন অ্যাকচুয়ালি আমি কিছুই করতে পারতেছি না। তাহলে কি করা যায়? আমি এখন তাকাবো হচ্ছে যে আমি যদি কখনো বিয়োগ করতে পারি বা কখনো যদি আমি যোগ করতে পারি, বাট এই বিয়োগ আর যোগের ফলে যদি আমি কখনো জিরো পাই তাহলে আমাকে এখন সেই কাজটাই করতে হবে। তাহলে আমি এখন দেখতে যাচ্ছি এই কলাম আর এই কলাম বিয়োগ করলে কি জিরো আসে কিনা? জিরো তো আসে না। এই কলাম আর এই কলাম বিয়োগ করলে এই সারি আর এই সারি বিয়োগ করলে কি জিরো আসে? জিরো আসে না। এখন কি করা যায়? এখন আমার কাছে একটাই শুধুমাত্র অপশন আছে, সেটা হচ্ছে যে আমি যদি C1 মাইনাস C2 মাইনাস C3 করে থাকি তাহলে কি জিরো পাবো? দেখি। C1 এ আছে x প্লাস ওয়াই, তারপরে x, তারপরে ওয়াই, জিরো। তার মানে আমি যদি তিনটা কলামকে বিয়োগ করে দিই তাহলে আমার কিন্তু অ্যান্সার কি আসছে এখানে মতো জিরো আসতেছে। তাহলে আমি এখন আর অন্য কোনো কিছু দেখতে যাচ্ছি না, আমি যাচ্ছি যে আমি এখন C1 মাইনাস C2 মাইনাস C3 করে আমি জিরো আনার চেষ্টা করছি এবং আমি সেখানে সফল হয়েছি। তাহলে আমি এখন সেই কাজটা এখানে করে ফেলি। ওকে, তাহলে এখন আমার এখানে আসছে জিরো। ওকে, এখন আমার একই রকমভাবে C1 থেকে C2 তে বিয়োগ করছি, তিনটায় বিয়োগ করছি C3 থেকে। তাহলে একই রকমভাবে এটা 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 বিয়োগ করে ফেলো। তাহলে জিনিসটা কি হচ্ছে একটু লক্ষ্য করো, এক্স মাইনাস জেড, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে আমার ভাইয়া এক্স আর এক্স কাটাকাটি, কিন্তু এখানে হচ্ছে মাইনাস টু জেড। ওকে, আসো মাইনাস টু জেড বসিয়ে দিই। এবার কি করব ভাইয়া? এবার এখান থেকে আবার এটাকে বিয়োগ করতে হবে সবগুলোকে। আসো বিয়োগ করি। y মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড। তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে হচ্ছে এটা এটা কাটা মাইনাস টু জেড। তাহলে আমি এখানে বলবো হচ্ছে মাইনাস টু জেড। ওকে, এখন ভাইয়া বাকি কলামগুলো কি করব? বাকি কলামগুলো তুমি সুন্দর করে বসিয়ে দাও, কারণ এখানে আসলে আর কোনো বিয়োগ করে লাভ হচ্ছে না বা অন্য কোনো কিছু করে লাভ হচ্ছে না। তো আমি জিনিসটাকে এভাবে রেখে দিলাম। এখন কথা হচ্ছে ভাই আপনি তো একটা জিরো পাইলেন, কিন্তু আমাদের যদি দুটা জিরো হয় তাহলে আমাদের অঙ্কটা আরেকটু সহজ হয়ে যায়। তাহলে চলো তো ভাইরা আমরা আরেকটা জিরো কোনোভাবে বের করতে পারি কিনা সেটা একটু খুঁজে বের করি।
আমি দেখতে পারতেছি যে আমার এখানে যদি একটা জিরো আছে, আমি কিন্তু আরেকটা জিরো করতে পারি। কিভাবে করতে পারি একটু লক্ষ্য করো তো, যে যদি আমি এই কাজটা এখানে করি যে R2 মাইনাস R3, এবং সেটা আমি R2 প্রাইমে গিয়ে বসে যাচ্ছি। অর্থাৎ আমি যদি এটা থেকে এটাকে যদি বিয়োগ করে দেই, মাইনাস সময় যে প্লাস হয়ে জিনিসটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, আমার আর এইদিকে কোনো কিছু দেখার দরকার নেই। তাহলে আমি এখন এই কাজটাই করতে যাচ্ছি যে আমার প্রথম সারিকে নিয়ে কোনো কথা বলা হয় নাই, তার মানে আমি কিচ্ছু করতে পারবো না। এখন আমাকে বলা হয়েছে R2 থেকে R3 কে বিয়োগ করো। এই R2 থেকে তুমি যখন R3 কে বিয়োগ করবে তখন সেটা কিন্তু মাইনাস মাঝে প্লাস হয়ে যাবে, তার মানে অ্যাকচুয়ালি এখানে জিরো হয়ে যাচ্ছে। একই রকম ভাবে তুমি যখন এটা থেকে এটাকে বিয়োগ করবে, একটু চোখ কান খোলা রেখে বিয়োগ করলে তুমি জাস্ট এখানে এক্স পাবে, কারণ জেড আর জেড বাদ, জেড আর জেড আবারও বাদ, এখানে থাকবে হচ্ছে মাইনাস ওয়াই। বাট অনেকে আছে যারা এখানে শুধুমাত্র প্লাস ওয়াই লিখে দেয়, যেটা কিন্তু ভুল, কারণ জেড মাইনাস ওয়াই মাইনাস জেড। ওকে, এখন ভাইয়া 3 নাম্বার সারি কিচ্ছু করা যাবে না, মাইনাস 2z জেড ওয়াই প্লাস জেড। এখন কিন্তু তোমার অনেক খুশি হয়ে যাওয়ার কথা, কেন? কারণ ভাইয়া আমি কিন্তু দুইটা জিরো নিয়ে আসতে পারছি, তার মানে আমি এখন সফল হয়ে যাব। কিভাবে? যে ভাই এখন ছোট বাচ্চাদের মতন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে তো আমার অঙ্কের অ্যান্সারটা চলে আসবে, আসলে কিন্তু তাই। ওকে, তাহলে আমার জিরো বরাবর বিস্তৃতি করব মাইনাস 2z, তার মানে এখানে কিন্তু অবশ্যই মাইনাস 2z লিখতে হবে। ওকে, তাহলে সারি কলাম বাদ, তাহলে আমার থাকতেছে হচ্ছে তোমার মাইনাস এক্স ওয়াই আর হচ্ছে মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই। ওকে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে আমার মাইনাস 2z ইন্টু মাইনাস 2xy। এখন তোমরা আমাকে বলো মাইনাস 2 আর মাইনাস 2 গুণ করলে হয় 4xy, আর এখানে z 4xyz। তাহলে আশা করি আমরা রাইট সাইডটা সবাই বুঝতে পেলাম যে কিভাবে আসছে। আমাদের নির্ণায়কের আরেকটা কঠিন অঙ্ক হচ্ছে ঠিক এটা। অনেকের কাছে এটা কঠিন মনে হয়, কিন্তু ভাইয়া তুমি যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে অঙ্কটা করো তাহলে এই অঙ্কটা তোমার কাছে অনেক অনেক সহজ মনে হবে। প্রথম কথা হচ্ছে তোমাকে যে নির্ণায়কটা দেওয়া আছে লেফট সাইডটা, তোমাকে রাইট সাইড প্রমাণ করতে হবে 4a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে যে আমি প্রথমেই দেখবো যে আমার এই নির্ণায়ক থেকে আমি কোনো কিছু কমন নিতে পারি কি না। যদি আমি কমন নিতে পারি তাহলে অবশ্যই আমি কমন নিব, আর যদি আমি কমন নিতে না পারি তাহলে আমাকে অবশ্যই সারি থেকে সারি বিয়োগ বা কলাম থেকে কলাম বিয়োগ করে কিছু একটা নিয়ে আসতে হবে, সেটা আমরা এর আগে বলে এসেছি। ওকে, তাহলে আমি এখন লক্ষ্য করতেছি যে কোনো কিছু কমন যায় কি না। আচ্ছা, আমার প্রথম কলাম থেকে এ কমন যায়। কিভাবে এ কমন যাচ্ছে? কারণটা হচ্ছে এখানে এ স্কোয়ার মানে দুটা এ আছে, তুমি ইচ্ছা করলে এখান থেকে এ কমন নিতে পারো, তুমি ইচ্ছা করলে এখান থেকে এ কমন নিতে পারো। তাহলে আমি যদি এখানে এ কমন নিয়ে নিই তাহলে আমার অ্যাকচুয়ালি প্রথম কলাম থেকে থাকতেছে হচ্ছে এ, এখানে থাকবে তোমার এ প্লাস বি, আর এখানে থাকতেছে বি। কারণ তুমি এখানে যখন এ কমন নিবে তখন তোমার থাকবে কি বলতো এ প্লাস বি। ওকে, আমি প্রথম কলাম থেকে এ কমন নিয়ে নিচ্ছি। এবার আমি দেখলাম যে দ্বিতীয় কলাম থেকে আমার কোনো কিছু কমন যায় কিনা। আমি দেখলাম যে দ্বিতীয় কলামের মধ্যে প্রত্যেকটা পদের মধ্যে অবশ্যই অবশ্যই বি আছে, তার মানে আমি এখানে বলতে পারি যে আমি এখানে বি কমন নিতেই পারি। তাহলে আমি যদি এখানে বি কমন নিই তাহলে আমার থাকলো সি বি, বি প্লাস সি। এবার আমি দেখবো হচ্ছে 3 নাম্বার কলামের দিকে কোনো কিছু কমন যায় কিনা। 3 নাম্বার কলামেও সুন্দর করে তারা আমাকে সি কমন দিয়ে দিচ্ছে। তাহলে আমি যদি এখন সি কমন নিয়ে নিই তাহলে আমি পাচ্ছি হচ্ছে এ প্লাস সি, এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে কি বলতো সি পাচ্ছি। এবার আমি লক্ষ্য করলাম যে আমার ভেতরে যেটা আসলে নির্ণায়ক, এখানে তো কোনো ওয়ানও নাই, কোনো জিরো নাই, কিচ্ছু নাই। তাহলে আমি এখন কি করতে পারি? আমি এখন একটা কাজে করতে পারি, সেটা হচ্ছে যেভাবে হোক না কেন আমাকে 1 বা 0 বানাতে হবে। কারণ আমি যদি 1 বানাতে পারি তাহলে আমি কি করতে পারি, যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারিকে 1 1 বিয়োগ করলে একটা 0 আনা সম্ভব হয়, বা একই ধরনের আমার যদি ভুক্তি হয় তাহলে বিয়োগ করলে আমি 0 পাইতে পারি। ওকে, বা তাহলে আমি এখন এখানে কি করতে পারি, যে আমি যদি এখন বলি যে এই কলাম থেকে এই কলামে বিয়োগ করব, 0 আসে না, এখান থেকে এখানে বিয়োগ করে 0 আসে না। তাহলে যেহেতু দুইটা কলাম বা দুটা সারি আমি বিয়োগ করে কখনো 0 পাচ্ছি না, তাহলে এখন আমাকে অবশ্যই 3টা কলাম বা 3টা সারি নিয়ে ট্রাই করে দেখতে হবে যে কোনোভাবে 0 আনা সম্ভব কিনা। তাহলে এখন আমি সেটার দিকে একটু তাকাচ্ছি যে দুইটা কলাম বা দুটা সারি দিয়ে বিয়োগ করে 0 আনা বা 1 আনা সম্ভব হচ্ছে না। তাহলে আমি এখন একটা কাজ করব, সেই কাজটা হচ্ছে আমি এখন চাচ্ছি যে C1 থেকে আমি যাচ্ছি C1 আর C2 কে যোগ করে দিতে, যোগ করে আমি যাচ্ছি C3 থেকে বিয়োগ করতে, এবং এই বিয়োগফলটা আমি যাচ্ছি C1 প্রাইমে গিয়ে বসাতে। আব্দুল্লাহ ভাই এই কাজটা কেমনে করলেন? তুমি একটু চিন্তা করে দেখো যে আমার যে C1 আর C2, অর্থাৎ আমার এখানে যে এ আছে আর এখানে যে সি আছে, এ আর সি কে তুমি যদি যোগ করে দাও তাহলে কি পাবা? এ প্লাস সি। এরপরে আমি যদি এখানে 3 নাম্বার কলাম থেকে যদি বিয়োগ করে দিই এই ভুক্তির থেকে মাইনাস এ মাইনাস সি, তার মানে অ্যাকচুয়ালি একটা কি পাওয়া যাচ্ছে বলতো? 0 পাওয়া যাচ্ছে। তো যেহেতু আমি আপাতত একটা 0 পাচ্ছি, আমি সেটা নিয়ে কাজ করব, তাহলে আমার অঙ্কটা একটু হলেও সহজ হয়ে যাবে। এখন পরবর্তী লাইনে গিয়ে এই কাজটা একটু আমি করে ফেলি, যে
এই দুটাকে যোগ করব এবং এটা থেকে কি করব বিয়োগ করব। তাহলে এখানে আমার 0 চলে আসছে ক্যালকুলেশন করে। এখন আমি a প্লাস বি আর বি যোগ করবো, এইভাবে আলাদা করে দরকার যোগ করব। a প্লাস বি মাইনাস হচ্ছে a, এটা কাটা, তার থাকে কে বলতো 2b। তুমি এটা আলাদা করে করতে পারো 2b। এবার তুমি কি করবা, এই বি আর বি প্লাস সি যোগ করে দাও, বি প্লাস সি মাইনাস হচ্ছে সি, সি সি কাটা থাকলো কি 2b। এখন আমি কিন্তু এখানে তোমাকে শুধুমাত্র C1 প্রাইম মানে কি জাস্ট 1 নাম্বার কলামে নতুন একটা তোমার কি বলো ভুক্তি যারা আসবে তাদের কথা আমি এখানে বলেছি। এখানে কিন্তু 2 নাম্বার বা 3 নাম্বার কলামের কথা বলা হয় নাই। তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার কলামের ক্ষেত্রে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি পুরোপুরি আগেরটাই বসিয়ে দিব, এই যে আগেরটাই বসিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে আমার জাস্ট একটা 0 আসছে। এখন কিন্তু তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, যেটা আমি এর আগের অঙ্কে দেখাইছিলাম, যে 2 নাম্বার সারি থেকে 3 নাম্বার সারিকে তুমি যদি বিয়োগ করে দাও তাহলে এখানেও কিন্তু তুমি একটা কি পাবো, 0 পাবে। অথবা তুমি এখানে আরো একটা কাজ করতে পারো, যে কাজটা তোমার আগের অঙ্কের থেকে একটু তোমাকে সহজ করে দিবে, সেটা হচ্ছে কমন নেওয়া। কারণ আমি তোমাকে কমন নেওয়া কিন্তু শিখিয়ে এসেছি। তাহলে এ বি সি, তুমি একটু চিন্তা করো যে প্রথম কলাম থেকে কি কমন যায়। তুমি না ভাই কিছু তো কমন যাচ্ছে না। আমি যদি বলি এখানে 2b কমন যাচ্ছে, তুমি একটু অবাক হতে পারে, বাট মনে রাখবা যে এটার সাথে কিন্তু একটা কি আছে বলতো 2b আছে। তার মানে 0 ইন্টু 2b, আর এখানে কি বলতো 2b আছে, তার মানে সবগুলোতে কিন্তু একটা 2b কমন আছে। তাহলে আমি কিন্তু প্রথম কলাম থেকে একটা 2b কমন নিতেই পারি। তাহলে প্রথম কলাম থেকে আমি 2b কমন নিলাম, তাহলে আমার থাকতেছে কত 0, এখানে থাকতেছে 1, এখানে থাকতেছে কত 1। ওকে, এরপর হচ্ছে আমার সি বি, বি প্লাস সি, এখানে হচ্ছে তোমার এ প্লাস সি, এ আর সি। তাহলে তুমি এখন অবশ্যই একটু হলেও খুশি হবে যে ভাইয়া আমার তো অ্যাকচুয়ালি 1 1 চলে আসছে। কারণ আমার আসলে 0-র আগে যদি 1 থাকে তাহলে এই 1 পাওয়াটা আমার জন্য বেশি সহজ। কারণ কি, যে 1 আর 1 বিয়োগ করলে জিনিসটা কি বলতো 0 হয়ে যায়। তাহলে এখন তুমি এখানে দুইভাবে অঙ্কটা সমাধান করতে পারো। সেটা হচ্ছে কি, যে তুমি অবশ্যই বিস্তৃতি করে দিতে পারো, অথবা তুমি আরেকটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কি বলতো বিয়োগ করে দেওয়া। তুমি এখানে আসে বলা ভাই আমি এখন বিয়োগ করব, যে R2 মাইনাস R3 ইকুয়াল হচ্ছে R2 প্রাইম। তাহলে আসো এখন আমরা বিয়োগ করে দিই। তাহলে এ বি সি ইন্টু হচ্ছে 2b। তাহলে আমরা কিন্তু R1 নিয়ে কিন্তু কোনো কথাবার্তা বলি না, তার মানে R1টা তোমাকে আগের মতোই রাখতে হবে। এখন R2 থেকে R3 কে বিয়োগ করে দাও এবং বসাবা কোথায় R2 প্রাইমে। তাহলে আমার এখানে হচ্ছে মাইনাস সি, আর এখানে হচ্ছে কি বলতো এ মাইনাস সি, এবং 3 নাম্বার সারি তোমাকে আগের মতোই বসাতে হচ্ছে। ওকে, তাই আশা করি তোমরা সবাই খুশি হয়ে যাবে, কারণ আমরা এখন কিন্তু দুটো 0 নিয়ে আসতে পেরেছি। তাহলে এখন আমরা 0 বরাবর বিস্তৃতি করবো, 1কে নিলে এভাবে কেটে দিব। তাহলে আমার থাকতেছে হচ্ছে এ বি সি ইন্টু হচ্ছে কত 2b, আর এখানে তোমার 1 নিয়ে কাজ করলে তোমার থাকতেছে হচ্ছে সি দিয়ে এটাকে গুণ করব। তাহলে আমার থাকতেছে হচ্ছে কি এসি মাইনাস সি স্কোয়ার, আর এখানে মাইনাস করবো, তার মানে মাইনাসের মধ্যে প্লাস এসি, মাইনাসে প্লাস সি স্কোয়ার। ওকে, তাহলে এখন আমরা দেখতেছি যে স্কোয়ার স্কোয়ার কাটাকাটি চলে যাচ্ছে, আর এসি আর এসি গুণ করলে কি 2ac। তার মানে এ বি সি ইন্টু হচ্ছে 2b ইন্টু হচ্ছে 2ac, 2 গুণ করে দাও 4, আর বিএসি এ বি সি গুণ করলে হয় এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল টু কি বলতো রাইট সাইড। তাহলে আশা করি তোমাদের যদি কখনো এরকম বড় টাইপের কোনো ম্যাথ দেয়, তোমরা একটু জাস্ট চিন্তা করে দেখবা যে এই ম্যাথগুলো কিন্তু আমরা খুব সহজে সমাধান করে ফেলতে পারবো। আমরা বইয়ের আরও একটা কঠিন ম্যাথ নিয়ে হাজির হলাম। সেই ম্যাথটিতে তোমরা দেখতে পারতেছো যে লেফট সাইডে কিছু একটা দেওয়া আছে এবং রাইট সাইডে তোমাকে প্রমাণ করতে বলা হয়েছে a প্লাস বি প্লাস সি হোল কিউব, আর তার সামনে একটা কি আছে বলতো 2 আছে। আর যাই হোক, এই অঙ্কটা কিন্তু তোমরাই করবা, কিন্তু আমি তোমাকে জাস্ট খালি একটু শিখিয়ে দেবো যে অঙ্কটা কিভাবে করবা। প্রথম কথা হচ্ছে দেখো যে এখানে কিন্তু a প্লাস বি প্লাস সি, এ বি সি তিনটে যোগ আকারে আছে। তাহলে আমার এই যে তোমার প্রথম পদ, অর্থাৎ প্রথম যে ভুক্তিটা আছে, এখানে যে ভুক্তি আছে আর এখানে যে ভুক্তি আছে, এই তিনটা ভুক্তিকে যদি আমি যোগ করে দেই, আমি কি পাবো দেখো তো, যে এ আর এ যোগ করে দিলে 2a, বি আর বি যোগ করে দিলে 2b, আর 2c তো আগে থেকে আছে। তার মানে অ্যাকচুয়ালি তুমি কিন্তু 2a প্লাস 2b প্লাস 2c পাচ্ছ। একই রকম ভাবে তুমি যদি এটাকে যোগ করো, তুমি কিন্তু সেম রেজাল্টটাই পাচ্ছ। তার মানে আমরা কিন্তু এখানে এটা বলতে পারি যে যেহেতু আমাদের এই জায়গাতে a প্লাস বি প্লাস সি সবগুলোই আছে পদ, এবং তার সঙ্গে 2 আছে, তাহলে আমরা এখান থেকে দেখে বলতে পারি যে আমাদের যে 3টা কলাম আছে সেই 3টা কলামকে আমরা জাস্ট যোগ করে দেবো আগে। তাহলে চলো আমরা একটু যোগ করে দিয়ে দেখি যে কি হচ্ছে। C1 প্লাস C2 প্লাস C3 ইকুয়াল টু, তাহলে আমরা যোগ করে দিলে আমরা পাচ্ছি 2a প্লাস 2b প্লাস হচ্ছে 2c। তুমি এটাকে যোগ করে দাও, তুমি একটু জাস্ট রিঅ্যারেঞ্জ করে লিখবা, তুমি দেখবা তুমি এটাই পাচ্ছ, আবার তুমি লিখবা তুমি এটাই পাচ্ছ। ওকে, তাহলে আমি বসালাম কোথায় C1 প্রাইমে গিয়ে বসালাম। ওকে,
এখন আমার 2 নাম্বার আর 3 নাম্বার কলামে আমি কি বলবো? কিছুই বলবো না ভাইয়া, যা আছে আমি দেখে দেখে বসাই দিব। এই যে বসিয়ে দিলাম বি বি সি প্লাস এ প্লাস 2b। ওকে, এরপরে ভাই আপনি কি করবেন? এরপরে আমি কি করব তা আমি নিজেও জানি না, কারণ এই অঙ্কটা বাকিটা তোমরা করবা। ভাইয়া এত বড় অঙ্কটা আমাদের উপর চাপাই দিলেন কেন? আমি তোমাদের উপর চাপাই দিইনি কেন? কারণটা হচ্ছে যে তুমি ইচ্ছে করলে এই 3টা ভুক্তি থেকে তুমি কিন্তু কি করতে পারো, প্রথম কলাম থেকে কমন নিতে পারো। অর্থাৎ তুমি বলতে পারো ভাই আমি 2a প্লাস বি প্লাস সি আমি কমন নিতে পারবো, তাহলে 1 1 1। আর যখনই 1 1 1 চলে আসলো তখন তোমার কাছে খুশি হয়ে যাওয়া উচিত। কেন? কারণ 1 থাকলে আমরা 1 বরাবর আমরা কি করব? 0 বানানোর চেষ্টা করব। 0 বানানোর পরে আমরা সেই বরাবর কি করব? বিস্তৃতি করব। বিস্তৃতি করার পরে আমাদের যা আসবে সেটা হচ্ছে আমাদের কি বলতো? রাইট সাইড। আমাদের 9 নাম্বার ম্যাথটার মতো হচ্ছে আমাদের পুরোপুরি 10 নাম্বার ম্যাথ। এখন কিভাবে বুঝবো যে আমাদের আগের ম্যাথটার মতো প্রায় এই ম্যাথটা একই রকম? তুমি আগে এই রাইট সাইডের দিকে তাকাও, তুমি দেখো এখানে a প্লাস বি প্লাস সি, অর্থাৎ এখানে 3টা টার্ম আছে a b c, এই 3টাকে তারা যোগ করছে। কিন্তু একই রকম ভাবে তুমি যদি এই পুরো নির্ণায়কটার মধ্যে তুমি যদি কে কে আছে এটা যদি তুমি খুঁজে বের করতে পারো, তাহলে তুমি দেখবা a b c এই 3টা পদে আছে, আর কিন্তু কেউ নেই। তাহলে এখন আমি চাচ্ছি যে ওইটাকে যোগফল আকারে এখানে কোনোভাবে আনা যায় কি না। তাহলে আমি এখন কি করতে পারি? আমি বললাম যে আগের বারের মতো আমি C1 C2 C3 যোগ করব। এখন তুমি যখন আগের বারের মতো C1 C2 C3 যোগ করতে গেলে তখন তুমি কি দেখলা যে a মাইনাস বি মাইনাস সি প্লাস 2a প্লাস 2a, অর্থাৎ তুমি এটাকে যোগ করলা। যোগ করার পর তুমি কি দেখলা যে এখানে তো কোনোভাবে তো a প্লাস বি প্লাস সি আসতেছেই না, কোনোভাবে আসতেছে না। তুমি যোগ বিয়োগ করে এটা আসবে না। তাহলে কি করা যায়? আচ্ছা, আমরা যদি এখন কলাম বরাবর যেহেতু ব্যর্থ হলাম, তাহলে আমরা একটু সারি বরাবর একটু দেখি, সারি বরাবর ব্যর্থ তো না হইতে পারি। তাহলে এখন আমি যাচ্ছি এই সারি এই সারি এই সারি 3টা সারিকে যোগ করে দিতে। তাহলে আমি যদি এখন 3টা সারিকে যোগ করে দিলে কি পাচ্ছি একটু দেখি, R1 প্লাস R2 প্লাস R3, আর অবশ্যই R1 প্রাইমে গিয়ে আমরা বসাবো। তাহলে আমরা এখন 3টা সারিকে যোগ করে দেখি, এটা a মাইনাস বি মাইনাস সি প্লাস 2b প্লাস হচ্ছে কি বলতো 2c। তাহলে আমরা দেখতে পারতেছি এ এটা থেকে এটা গেলে প্লাস বি, এটা থেকে এটা গেলে কি প্লাস সি। ওয়াও, এ প্লাস বি প্লাস সি চলে আসছে। তাহলে আমি আর সময় নষ্ট না করে আমি বলবো যে অবশ্যই আমি এখন এই 3টা সারিকে যোগ করে যোগফলটা আমি 1 নম্বর সারিতে বসাবো। তাহলে আমি পাচ্ছি হচ্ছে এ প্লাস বি প্লাস সি। ওকে, এটা তুমি আর এটাকে যোগ করো, তুমি দেখবে এটাই পাচ্ছ। আবার তুমি এই 3টাকে যোগ করে দাও, তুমি দেখবে এ প্লাস বি প্লাস সি এটাই পাবা তুমি ঘুরে ফিরে। তার মানে আমরা মোটামুটি উপরে পুরো সারিটার মধ্যে প্রথম সারিতে আমরা এই একটা জিনিসে পাইলাম a প্লাস বি প্লাস সি। ওকে, এখন 2 নাম্বার 3 নাম্বার সারি কি করো ভাইয়া? তুমি আগের মতো বসিয়ে দাও 2b b মাইনাস সি মাইনাস এ, আর এখানে 2b, এখানে বলবা 2c c মাইনাস a মাইনাস b। এতে ভাই আমার লাভটা কি হলো? আমার লাভটা হচ্ছে পরবর্তী লাইনে যখন তোমরা এটা নিজেরা করবা তখন তোমরা অবশ্যই a প্লাস বি প্লাস সি কমন নিয়ে নেবা প্রথম সারি থেকে। তাহলে যদি তুমি কমন নিয়ে নাও তাহলে তুমি পাবা হচ্ছে 1 1 1। এরপর তুমি যখন 1 1 1 পেয়ে গেলে এখন তুমি অনেক বেশি খুশি। কেন? কারণ 1 থাকলে তুমি এখান থেকে 0 বানাবা, আর 0 বানাতে পারলে তুমি এখান থেকে বিস্তৃতিটা খুব সহজে করে ফেলতে পারবে। তাহলে আমার টার্গেট হচ্ছে যে তোমাদেরকে এটা কি হোমওয়ার্ক দেওয়া। তাহলে এই হোমওয়ার্কটা তোমরা অবশ্যই বাসায় করে ফেলবে নিজ দায়িত্বে। এখন আমি যে অঙ্কটা তোমাদের করাবো এই অঙ্কটা বলা যাচ্ছে যে প্রত্যেকটা বোর্ডে আসা একটা অঙ্ক এবং অনেক ইম্পর্টেন্ট, এবং কলেজের পরীক্ষার মধ্যে এই অঙ্কটা কিন্তু স্যাররা যে কোনো সময় দিয়ে দিতে পারে। শুধু পার্থক্য করবে এতটুকু যে এক্স ওয়াই জেডের জায়গায় তোমাকে তারা যে কোনো সংখ্যা দিয়ে দিতে পারে, এম এন এল এটাও তোমাকে তারা দিয়ে দিতে পারে। তো আমরা মনে রাখবো যে আমাদের এই অঙ্কটা বিভিন্ন বোর্ডের মধ্যে বারবার এসেছিল। ওকে, তাহলে আমি বললাম যে এটা হচ্ছে আমার কি বলতো লেফট সাইড, যেটা আমার এটা অনেক বড় অঙ্ক, এই জন্য আমি এটাকে একটু এখান থেকে লেখা শুরু করবো লেফট সাইড। এখন তুমি একটু চিন্তা করে দেখো যে আমি তোমাদের নির্ণায়কে যে ধর্মগুলো ছিল সেখানে কিন্তু আমি বলেছিলাম যে যদি কখনো আমার একটা ভুক্তি দুটা পদ নিয়ে গঠিত থাকে অবশ্যই আমি তাকে সেপারেট করে লিখতে পারবো। তাহলে আসো আমরা সেই ধর্মটা এখানে অ্যাপ্লাই করে ফেলি, কারণ এখানে বেশ কয়েকটা ধর্ম আসবে। এক্স এক্স স্কোয়ার এক্স কিউব, ওয়াই ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, জেড জেড স্কোয়ার জেড কিউব। এখন যেহেতু আমার এখানে একটা মাইনাস, আমি এখানে মাইনাস দিব, আমি এটা ধর্মের মধ্যে বুঝিয়ে এসেছি। ওকে, বোঝানো হয়ে গেল তোমাদের আশা করি। এখন আমি দেখতে পারতেছি যে এক্স এক্স স্কোয়ার এক্স কিউব ঠিক এরকম আছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি তোমাদের এই অঙ্কটা কিন্তু এর আগে কোনো একটা জায়গাতে করায় আসছি। তার মানে আমি তোমাকে সেই অঙ্কটা এইভাবে করাইছিলাম যে আমি প্রথমে দেখবো যে এখান থেকে আমার কোনো কিছু কমন যায় কিনা, অর্থাৎ এখান থেকে আমার এক্স কমন যাচ্ছে, তাহলে আমি এক্স কমন নিলে আমার থাকবে হচ্ছে 1x x স্কোয়ার, এখান থেকে আমার ওয়াই কমন যাবে 1y y স্কোয়ার, এখান থেকে আমার জেড কমন যাবে, তার মানে 1z z স্কোয়ার। ওকে, এখন এই জায়গাটা হচ্ছে আমার মেইন একটা জায়গা যে এখানে একটা আমাকে ধর্ম অ্যাপ্লাই করতে হবে। তো আমি তোমাকে বলছিলাম যে
পাশাপাশি দুটি সারি বা পাশাপাশি দুটি কলাম যদি অবস্থানে পরিবর্তন করে তাহলে তাদের অ্যান্সারের চিহ্নের পরিবর্তন আসে। তাহলে আমি চাচ্ছি এই যে 3 নাম্বার সারি আছে এটাকে 2 নাম্বার সারিতে নিয়ে যাওয়া, আর 2 নাম্বার সারিটাকে 3 নাম্বার সারিতে নিয়ে যাওয়া, তাহলে অবশ্যই সামনে একটা মাইনাস চলে আসবে। আবারও যদি আমি এইটা যখন এখানে চলে আসলো তখন আমি চাচ্ছি এবার এইটাকে এই জায়গাতে নিয়ে যাইতে এবং এইটাকে একটু নিচে নিয়ে আসতে, তার মানে তখন আরও একটা মাইনাস চলে আসবে। জিনিসটা ঠিক এরকম যে আমার এই 1 1 1 এই সারিটা আমার এক ধাপ যখন এখানে আসবে তখন একটা মাইনাস আসবে, আবার এই ধাপ থেকে সে যখন উপরের ধাপে যাবে তখন আমার আরও একটা মাইনাস আসবে, তার মানে তখন হয়ে যাবে মাইনাসে মাইনাসে প্লাস। তার মানে অ্যাকচুয়ালি এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না, কিন্তু আমি এই নির্ণায়কটাকে আমি ঠিক এভাবে লিখতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে আমার যেহেতু এই 3 নাম্বার সারিটা 2 নাম্বার সারিতে যাওয়ার কারণে একটা মাইনাস হয়েছে, আবার 1 নাম্বার সারিতে আসার কারণে আরেকটা মাইনাস, তাহলে মাইনাসের মধ্যে প্লাস হয়ে আবার আগেরটাই চলে আসলো। এখন তুমি একটা মজার কাহিনী দেখো যে আমার এখানকার যে নির্ণায়কটা আছে আর এখানকার যে নির্ণায়কটা আছে দুটা দেখতে একই রকম, তাই দুটা দেখতে যেহেতু একই রকম তার মানে তুমি কিন্তু এখন এখান থেকে একটা কমন নিতে পারো। কি কমন নিতে পারো? যে ভাইয়া আপনি এখান থেকে সুন্দর করে 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার আপনি এই নির্ণায়কটা ডিরেক্ট কমন নিয়ে নেন। তাহলে কমন নিলে আমার এই বাম সাইড থেকে থাকতেছে হচ্ছে এক্স ওয়াই জেড এবং আমার মাইনাস দেওয়ার পরে পরবর্তী এই নির্ণায়ক থেকে থাকতেছে জাস্ট একটা 1 থাকতেছে, তাহলে -1। তার মানে দেখো এক্স ওয়াই জেড -1 আমার রাইট সাইডের কিছু একটা অংশ কিন্তু অলরেডি চলে আসছে, কিন্তু আমার এখনো কিন্তু আরো কিছু একটা অংশ বাকি পড়ে আছে। তাহলে এই বাকি অংশটা কোথায় থেকে আসবে বলো তো? অবশ্যই এই নির্ণায়ক থেকে আসবে, এবং এই নির্ণায়কটা আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই বের করতে শিখিয়েছিলাম যে কিভাবে বের করতে হয়। তাহলে আমি লিখলাম এক্স ওয়াই জেড -1, যেহেতু এখানে 1 আছে তার মানে তোমাকে এখানে কি বানাতে হবে? 0 বানাতে হবে। তাহলে তুমি এখন নিজ দায়িত্বে এখানে 0 বানাবে এবং তোমাকে অবশ্যই এখানে কলাম থেকে কলাম বিয়োগ করতে হবে। তার মানে আমি চাচ্ছি এই যে তোমার বাকি যে অংশটুকু আছে এই জায়গা থেকে তুমি কলাম থেকে কলামকে বিয়োগ করে 0 0 আনবে, সেই 0 বরাবর বিস্তৃতি করে তুমি অবশ্যই এই টার্মটা নিয়ে আসতে তোমাকে হবে যেমনি হোক না কেন। যদি না আসে তাহলে কি করবে ভাইয়া? জোর করে আনে বলবা ওটাই হচ্ছে রাইট সাইড। কারণ হচ্ছে আমাদের প্রমাণের জন্য এটাই একটা সুবিধা থাকে যে রাইট সাইড তো দেওয়াই থাকে, তার মানে কোনো কাটাকাটি করবো না। তাহলে কি হবে? কোনো কাটাকাটি না করলে সারা কিন্তু চেক করে দেখবে না, আচ্ছা সবই তো ঠিক আছে, তার মানে তার পুরাটাই ঠিক আছে, কিন্তু তুমি ভেতরে কি করছো তুমি তার সেটা তুমি নিজেও জানো না। বাট আমরা সবসময় সেটা অ্যাপ্লাই করবো না, আমরা চাই যে তোমরা ফার্স্ট টু লাস্ট পুরোটা তোমরা সুন্দর করে করো। বাট মাঝে মধ্যে যদি কখনো দেখবা যে রাইট সাইডটা কোনোভাবে মিলতেছে না, তাহলে কি করা যায়? তাহলে আমার রাইট সাইডে যা আছে সেটা জোর করে বসায় দিয়ে আমরা চলে আসবো। বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসা একটা অঙ্ক আমি তোমাদের জন্য নিয়ে এলাম। তো এই অঙ্কটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে লগ দিয়ে একটা নির্ণায়ক দেওয়া আছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে তার অ্যান্সারটা আবার দেওয়া আছে কত বলে 0, অর্থাৎ রাইট সাইডে 0 দেওয়া আছে। তো আসলে ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা এটাকে লেফট সাইড দিয়ে দিলাম। তো আমাকে 0 প্রমাণ করে নিয়ে আসতে হবে, তো আমি 0টাকে মুছে দিলাম, অর্থাৎ আমাকে রাইট সাইড যেমনি হোক না কেন 0 আনতে হবে। তা আমি প্রথমে কি করতে পারি? এই লগ দেখে অনেকে ভয় পায় যায় যে লগের অঙ্ক আমি বুঝি পারবো না, কিন্তু আসলে লগের অঙ্ক দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তুমি ছোট্ট একটা কাজ করো ভাইয়া, তুমি বলো যে ভাইয়া আমি C1 থেকে C2 বিয়োগ করে C1 প্রাইমে বসাবো, আর C2 থেকে C3 বিয়োগ করে আমি C2 প্রাইমে বসাবো। এতে আমার লাভটা কি? আসল লাভটা দেখি। যখন তুমি log x মাইনাস log y লিখবা, অর্থাৎ C1 থেকে C2 কে বিয়োগ করলা, এটা লেখা যা কথা log x বাই y লেখা একই কথা। কেন? কারণ আমরা কিন্তু এটা লগের ধর্ম থেকে শিখে আসছি, log x মাইনাস log y বলতে log x বাই y কে বোঝায়। তাহলে আসো আমরা এটা থেকে এটাকে বিয়োগ করে লিখবো হচ্ছে log x বাই y লিখলাম। এখন log 2x মাইনাস log 2y, অর্থাৎ log 2x মাইনাস হচ্ছে log 2y, তার মানে 2x বাই 2y, তার মানে 2 কাটা আমার অ্যাকচুয়ালি আগেরটাই আসতেছে, তার মানে আবারও log x বাই y। তুমি এখন log 3x মাইনাস log 3y দাও, তুমি দেখবা ওই 3 কাটাকাটি যায়, আবার আগেরটাই পাইলা log x বাই y। ওকে, এবার তুমি C2 থেকে C3 কে বিয়োগ করে দাও, তাই তুমি পাবা হচ্ছে log y বাই z, এখানেও পাবা log y বাই z, এখানেও তুমি পাবা হচ্ছে log y বাই z, আর তুমি এখানে পাবা হচ্ছে log z log 2z, আর এখানে পাচ্ছ তুমি log 3z। তার মানে আমরা লক্ষ্য করতেছি যে আমাদের 3 নাম্বার কলামে কোনো ধরনের পরিবর্তন আসবে না, যেহেতু আমি বলছিলাম সর্বোচ্চ 2 বার তোমাকে যোগ বা বিয়োগ তুমি করতে পারবা। এখন আমরা দেখতেছি যে আমাদের যে এই 1 নাম্বার কলাম আর এই যে 2 নাম্বার কলাম আছে, এখান থেকে আমরা কিছু একটা কমন নিতে পারতেছি। কি কমন নিতে পারতেছি? প্রথম কলাম থেকে আমি log x বাই y কমন নিতে পারতেছি।
আর 2 নাম্বার কলাম থেকে আমি লগ ওয়াই বাই জেড আমি কমন নিতে পারতেছি। তাহলে আমি লগ এক্স বাই ওয়াই কমন নিলে 1 1 1, আর এখান থেকে আমি কমন নিলে 1 1 1, আর এখানে তোমার লগ জেড, লগ 2z, আর হচ্ছে তোমার লগ 3z। ওকে, এখন একটা ধর্ম তোমাদেরকে অবশ্যই সেখানে ভালো মতো মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা নির্ণায়কের দুটা কলাম যদি একই রকম হয়ে থাকে তাহলে অবশ্যই সেই নির্ণায়কের মানটা হচ্ছে কত বলতো? 0, যেটা আমি তোমাদের পড়িয়ে এসেছিলাম। তোমরা একটু চিন্তা করে দেখো, এটা এবং 2 নাম্বার 1 আর 2 এই দুটা কলামে সবগুলো ভুক্তি দেখতে হচ্ছে একই রকম, তাহলে আমরা বলতে পারি যে এটা ইনটু হচ্ছে 0, অর্থাৎ টোটাল অঙ্কের অ্যান্সার হচ্ছে 0। তার মানে এটা হচ্ছে কি বলতো? রাইট সাইড। এবং অবশ্যই পাশে এটা ধর্মটা লিখে দিবা, যেহেতু এখানে দুটি কলামে সবগুলো ভুক্তি একই রকম, তাহলে এই নির্ণায়কটা মান হচ্ছে কত? 0। তাহলে 0-র সাথে যে কোনো কিছু গুণ করলে অ্যান্সার কত হবে? 0 হবে। বোর্ডের মধ্যে তোমরা যে দুটো ম্যাথ দেখতে পাচ্ছো, আমি এই দুটো ম্যাথ নিয়ে তেমন কোনো কথা বলবো না। আমি এতক্ষণ ধরে তোমাদেরকে এতগুলো অঙ্ক করালাম, তো তোমাদের জন্য বাসার মধ্যে স্পেশালভাবে এই দুটো ম্যাথ থাকতেছে। এই দুটো ম্যাথ তোমরা নিজ দায়িত্বে বাসার মধ্যে করে ফেলবে। আর অবশ্যই এই ম্যাথগুলো কিন্তু তোমাদের বইয়ের মধ্যে আছে, তো তুমি তোমার বইয়ের মধ্যে থেকে কিন্তু অবশ্যই দাগ দিয়ে রাখতে পারো যে আমি তোমাকে কোন টাইপের অঙ্কগুলো করেছি। এবং আমি এমন সব অঙ্কগুলো এখানে বেছে নিয়েছি যে অঙ্কগুলো বিভিন্ন বোর্ডে এসেছে, এবং যে অঙ্কগুলো করলে তুমি সাধারণত অন্য যে অঙ্কগুলো আছে সেগুলো তুমি করতে পারবে। তো আশা করি আমাদের এই যে নির্ণায়কের যে ম্যাথগুলো আছে, আমরা যদি এই ম্যাথগুলো খুব ভালো মতন করে বুঝে ফেলতে পারি, তাহলে বইয়ের যে আমাদের আদার্স যে আমাদের বোর্ডের অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু আমরা করে ফেলতে পারবো। বাট আমি কিন্তু এখানে অবশ্যই বলে রাখতে চাচ্ছি যে আমি কিন্তু এখানে বোর্ডের অঙ্কগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছি। বোর্ডে আসে না এমন কোনো অঙ্ক আমি কিন্তু সাধারণত এখানে দেখাতে যাচ্ছি না, বা আমি এখন সলভ করে দিতে যাচ্ছি না। আর তোমার কাছে অবশ্যই আমি বলবো যে তুমি অবশ্যই আমাদের বইয়ে বা তোমার যে বইটি আছে সেই বইটি তুমি অবশ্যই ফলো করবে। যে বোর্ডের অঙ্কগুলো বারবার পরীক্ষাতে আসছে সেগুলো তুমি বেশি করে প্র্যাকটিস করবে, কারণ মনে রাখবে স্যাররা সময় বোর্ডের ম্যাথ থেকেই তোমাকে কলেজ পরীক্ষা বলো বা তোমার টেস্ট পরীক্ষা বলো বা যেখানে বলো না কেন সেখানে কিন্তু বোর্ডের প্রশ্নগুলো সারা ফলো করে থাকে। তো অবশ্যই তোমার বোর্ডের অঙ্কগুলোই বেশি করে প্র্যাকটিস করবে। নির্ণায়ক চ্যাপ্টারে আমরা অনেক ইম্পর্টেন্ট একটা টপিকসে চলে এলাম, সেটা হচ্ছে যে তোমাকে যদি কখনো 3টা সমীকরণ দেওয়া থাকে, সেই 3টা সমীকরণকে তুমি কিন্তু অনেকভাবেই সমাধান করে ফেলতে পারো। কিন্তু আমরা এই 3টা সমীকরণের সমাধানটা আমরা ইচ্ছা করলে নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করতে পারি। কিন্তু সেই নির্ণায়ক বলতে অ্যাকচুয়ালি আমরা কোন পদ্ধতিটা বুঝে থাকবো, সেটা হচ্ছে ক্রেমারের সূত্র অ্যাপ্লাই করে আমরা এই যে 3টা সমীকরণ আছে সেখান থেকে আমরা এক্স ওয়াই জেড এটা আমরা বের করে ফেলতে পারবো। এখন কথা কিভাবে ভাই আমরা এক্স ওয়াই জেড এর মানটা বের করে ফেলতে পারি, সেটা বের করা খুবই সহজ। বাট এর জন্য তোমাকে একটু হলে পরিশ্রম করতে হবে। কি পরিশ্রম করতে হবে? সেটা হচ্ছে যে আমাদেরকে অবশ্যই এখান থেকে আগে সূত্র শিখতে হবে। সূত্র শেখার পরে আমাকে এখান থেকে বেশ কিছু নির্ণায়কের মান বের করতে হবে। তাই চলো প্রথমে আমরা সূত্রটা শিখে আসি। তুমি দেখো তোমাকে এখানে 3টা সমীকরণ দিচ্ছি 1 2 3, এবং এখানে তোমার 3টা চলক দেওয়া আছে এক্স ওয়াই জেড, 3টা চলক। তার মানে তোমাকে এবং 3টা চলকের মানটা বের করতে বলা হয়েছে এক্স ইকুয়াল টু হোয়াট, ওয়াই ইকুয়াল টু হোয়াট, জেড ইকুয়াল টু হোয়াট। আমরা আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা টপিক্সে চলে এলাম, সেটা হচ্ছে দেখো যে ক্রেমারের সূত্র। আমাদের যে 3 চলক বিশিষ্ট যে সমীকরণগুলো থাকে সেই সমীকরণগুলোর সমাধান কিন্তু আমরা সবাই করে এসেছি, কিন্তু আমরা সেই সমীকরণগুলোর সমাধান আরও একটা নতুন পদ্ধতিতে করতে পারি, সেটা হচ্ছে ক্রেমারের সূত্র ব্যবহার করে নির্ণায়কের মাধ্যমে আমরা সেগুলো কিন্তু কি বলতো সমাধান করে ফেলতে পারি। তো মনে রাখবা যে আমাদের প্রশ্নের মধ্যে সাধারণত এভাবে বলা থাকে যে তোমাকে 3টা সমীকরণ দেওয়া থাকবে, সেই 3টা সমীকরণ তোমাকে দিয়ে বলবে তোমাকে এখন এক্স ওয়াই এবং জেড এই 3টা চলকের সমাধান বের করো। তো মনে রাখবা যে প্রথমে তোমাকে সূত্র শিখতে হবে যে 3 চলক বিশিষ্ট যে সমীকরণগুলো থাকবে তাদের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি। এই অঙ্কগুলো সমাধানের জন্য আমরা যে সূত্রগুলো ব্যবহার করবো সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ডিএক্স বাই ডি, ওয়াই ইকুয়াল টু ডিওয়াই বাই ডি, আর জেড ইকুয়াল টু ডিজেড বাই ডি। এখন কথা হচ্ছে যে ভাই এখানে নতুন আমার বেশ কিছু জিনিস আসছে, সেগুলো হচ্ছে একটা হচ্ছে ডিএক্স, একটা হচ্ছে ডি, একটা হচ্ছে ডিওয়াই, একটা কি বলতে ডিজেড। তাহলে এখন এগুলো বলতে ভাই আপনি কি বোঝাচ্ছেন? আমি এখনই বলতেছি যে আসলে এগুলো বলতে কি বোঝানো হচ্ছে। প্রথমে তুমি শুধুমাত্র ডি বের করবে। এখন আমরা এই 3টা সমীকরণ থেকে আমরা কিভাবে শুধুমাত্র ডি মানে নির্ণায়কটা বের করব, সেটা হচ্ছে যে আমরা এইটাকে বাদ দিব, এই শেষেরটাকে বাদ দিব। আমরা শুধুমাত্র এক্স ওয়াই এবং জেড এদের যে সহগগুলো আছে তাদেরকে নিয়ে আমরা প্রথমে একটা নির্ণায়ক গঠন করব। তাহলে একটু আসলে সহগগুলো নিয়ে নিই। 1 2 3 -2 1 2, তারপর হচ্ছে তোমার 3 2 1। ওকে, আশা করি এখান থেকে অ্যান্সারটা কত আসবে এটা আমার কাছে আবার বলে না ভাই এটা বের করে দেখান, কারণ আমি তোমাকে এর আগে অনেক নির্ণায়ক অঙ্ক দেখাইছি কিভাবে অ্যান্সারটা বের করতে হয়। তুমি যদি এখানে 0 করতে না পারো কোনো সমস্যা নেই ভাইয়া, তুমি প্রথমে এখানে 1 নিবা, তারপর -2 নিবা, তারপর 3 নিয়ে বিস্তৃতি করবা, যা পাবা সেটা তোমার ডি এর মান আসবে। এবার ভাই আমি ডিএক্সটা কিভাবে বের করবো? ভাই ডিএক্স এর জন্য মনে রাখবা যে আমার এই এক্স বাদ যাবে, ডিএক্স এর জন্য এক্স বাদ যাবে। এখন এক্স এর জায়গায় কে আসবে?
এক্স জায়গায় আসবে হচ্ছে আমার এই যে ধ্রুবকগুলো আছে ইকুয়াল দিয়ে, সেই ধ্রুবকগুলো আমার এখানে চলে আসবে। তাহলে আমার এক্স মানে হচ্ছে এক্স বাদ যাবে, ধ্রুবকগুলো এখানে চলে আসবে 11109। তারপর বাকিটা ঠিক থাকবে -2 1 2 3 2 1। ওকে, ডিওয়াই, ডিওয়াই মানে কি ভাইয়া? ডিওয়াই মানে ভাইয়া ওয়াই বাদ যাবে। আচ্ছা ভাই ওয়াই বাদ গেলে কি আসবে? ওয়াই বাদ গেলে ওয়াই জায়গায় তোমার ডি চলে আসবে। ওকে, ডি বলতে আসলে যে 11 10 9 এগুলো জাস্ট ধ্রুবক। তাহলে আমার কি হলো 1 2 3 11 10 9, আর এখানে তোমার 3 2 1। ভাই এবার ডিজেড, ডিজেড মানে হচ্ছে জেড বাদ যাবে, জেড বাদ যায় সেখানে ঢুকে যাবে কে বলতো? আমাদের ধ্রুবকগুলো। ওকে, 1 2 3 -2 1 2, তারপর হচ্ছে তোমার কত 11 10, আর একটা হচ্ছে কত বলতো 9। আচ্ছা, এখন আমি চাচ্ছি যে এই নির্ণয়গুলোর মান তুমি নিজ দায়িত্বে বের করবা। তো যেহেতু আমি এটা করে দিতে চাচ্ছি না, তার মানে এগুলোর কত কত অ্যান্সার আমি তোমাকে জাস্ট বলে দিচ্ছি। আমি যেহেতু তোমাদের এখানে সমাধান করে দিতে চাচ্ছি না, তার মানে আমি অ্যান্সারগুলো লিখে রেখেছি, কারণ এগুলোর নির্ণায়কের অ্যান্সার হচ্ছে এগুলো। তাহলে আমাদের এই যে চারটা আমরা নির্ণায়ক বের করলাম, এই চারটা নির্ণায়ক বের করতে আমাদের একটু সময় দরকার পড়বে। এখন কথা হচ্ছে আমাদের এক্স ওয়াই জেড যদি আমরা বের করতে চাইলে কীভাবে বের করবো? আমাদের সূত্র জানা থাকবে, এরপর শুধুমাত্র আমরা ডিএক্স এর জায়গায় বসাবো হচ্ছে তোমার ডিএক্স কত বেরিয়েছে দেখো -16। তাহলে -16 ডিভাইড বাই হচ্ছে ডি হচ্ছে তোমার কত -8। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে তোমার কত আসতেছে বলো তো? 2 আসতেছে। একই রকম ভাবে তুমি বলতে পারো এখানে ভাই ডিওয়াই হচ্ছে আমার 0, আর এখানে হচ্ছে আমার কত -8, মানে কত 0। এখান থেকে তুমি বলবা হচ্ছে -24, আর এখানে হচ্ছে কত -8। তাহলে ক্যালকুলেশন করলে আমার কত আসছে 3 আসতেছে। তাহলে আশা করি আমরা এক্স ওয়াই জেড এই তিনটা আমরা বের করে ফেলতে পারবো। এখন তুমি আমাকে বলা ভাইয়া আমাদের এর আগে তো অনেক পদ্ধতি আমরা শিখে আসছিলাম যে এক্স ওয়াই জেড এর মান বের করার জন্য, কিন্তু ভাইয়া এই পদ্ধতি আমরা কেন এখানে অ্যাপ্লাই করব? এটার একটা সুবিধা আছে, সেই সুবিধাটা নিয়ে আমি একটু কথা বলতেছি। ধরে নাও তোমাকে পরীক্ষাতে শুধুমাত্র এক্স ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ তোমাকে 3 চলক বিশিষ্ট দিয়ে বলে তুমি জাস্ট এক্স ইকুয়াল টু হোয়াট মানে এক্স এর মানটা বের করো। আগের পদ্ধতিগুলো যদি তুমি অ্যাপ্লাই করতো তাহলে সেখানে দেখতে যে একটা চলক আরেকটা চলকের সাথে আরেকটা ডিপেন্ডেন্ট থাকতো। বাট এখানতে কিন্তু একটু আলাদা হিসাব, যে তোমাকে তারা যদি শুধুমাত্র এক্স ইকুয়াল টু হোয়াট মানে এক্স চলকের মানটা বের করতে বলছে, তুমি যদি এক্স এরটাই বের করতে পারবে, তোমাকে ওয়াই আর জেড এটা বের করতে হবে না। কেন? কারণটা হচ্ছে দেখো যে তোমার এক্স বলতে আমরা কি জানি বলতো? এক্স বলতে আমরা জানি হচ্ছে ডি এক্স বাই ডি। তার মানে তুমি যদি শুধুমাত্র ডি নির্ণায়কটা বের করো এবং তুমি যদি শুধুমাত্র এক্স নির্ণায়কটা বের করো, জাস্ট তুমি যদি এতটুকু জিনিস বের করতে পারো, তাহলে তুমি কি শুধুমাত্র এক্স যে চলকটা আছে তার মানটা বের করতে পারবে না? অবশ্যই পারবে। একই রকম ভাবে তোমাকে যদি শুধুমাত্র ওয়াই বলতো, জাস্ট ওয়াই বের করতে বলছে, তখন তুমি কি করতে জানো? তখন তুমি প্রথমে আগে ডি বের করতা, তোমার এটা বের করা লাগতো না, তুমি শুধুমাত্র ডি ওয়াইটা বের করে ফেলতা, এবং ডি ওয়াই বের করলে তুমি জাস্ট ওয়াই ইকুয়াল টু কত এটা তুমি বের করে ফেলতে পারতে। তার মানে যে কোনো একটা চলকের মান বের করার জন্য অবশ্যই আমরা যদি ক্রেমারের সূত্র অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কাছে জিনিসটা কিন্তু খুব সহজ মনে হয়। আর এই ক্রেমারের সূত্রটা কিন্তু আমাদের বিভিন্ন সময় কলেজ বলো বা বোর্ড বলো এখানে কিন্তু চলে আসে। তাহলে আশা করি আমাদের ক্রেমারের পদ্ধতি ব্যবহার করে আমাদের বাকি যে বইয়ের মধ্যে যে সমীকরণ যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা নিজ দায়িত্বে করে ফেলবো।